আজকে নতুন একটা মডিউল শুরু করব। আমরা কি করতে যাচ্ছি একটু আপনাদেরকে বলি। আমরা গত মডিউলটা খুব সময় নিয়ে দেখিয়েছি, যেন আপনাদের বিশেষ করে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে কোনো ধরনের ঝামেলা না থাকে। আজকে আমরা যে কাজটা করতে চাই, দেখেন আমি একটু কোথায় আছি আমরা সেটা একটু আপনাদেরকে দেখাই। আমাদের যে সিলেবাস ছিল, আমরা এখান থেকে মোটামুটি এই লটে এইটা শেষ করলাম। মেশিন লার্নিং উইথ পাইথন মডিউল 8 এবং ক্যাপিস্টন প্রজেক্ট ডেভেলপমেন্ট মেশিন লার্নিং। ওকে, এইটা আপনাদের হয়ে গেছে। মডিউল 3 ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স এন্ড ক্যাপিস্টন প্রজেক্ট ডেভেলপমেন্ট উইথ ডেটা সায়েন্স। আমি যতক্ষণে জানি এই দুটো হয়ে গেছে। তারপরেও আমি আবার এখন এটা নিব, কেননা এইটা এর আগে যেটা দেখেছেন সেটা একেবারে মেশিন লার্নিং এর সাথে মিল করে দেখানো হয় নাই। এটা দেখানো হয়েছে বিক্ষিপ্ত ভাবে, কিন্তু আমরা যে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো দেখলাম, এই অ্যালগোরিদম গুলো অ্যাপ্লাই করলে কি ঘটনা ঘটতে পারে বা আমরা কিভাবে কোনটাকে ইউজ করব, মেইনলি ডেটা সায়েন্সের একজন ডেটা সায়েন্টিস্ট কোন কোন জিনিসগুলোর উপরে বেশি ফোকাস করে, কিছু জিনিস এখনো বাকি থেকে গেছে, এবং এটা মেশিন লার্নিং এর আদলে আমি দেখাতে চাচ্ছি। ঠিক আছে, তা আমরা মডিউল 3 এবং 6 এটা এখন একসাথে দেখবো। ওকে, এটা আমাদের হচ্ছে এটার জন্য একটা বই আমরা ফলো করব। এরপরে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক চলে যাব। তারপরে হচ্ছে ডিপ লার্নিং এবং প্রজেক্টে চলে যাব, দিয়ে আমাদের কাজগুলো শেষ হবে। শুধু আপনাদের পাওয়ার বিআইটা বাকি আছে, এটা কোনো এক সময় দেখাই দেবো আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন চলে যাই ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স এবং তার সাথে কিছু রিলেটেড প্রজেক্ট আছে সেগুলো দেখার জন্য। মডিউল 3 এবং তার সাথে ক্যাপিস্টন প্রজেক্ট কিছু থাকবে, সেইগুলো দেখেন। আমরা এই বইটাকে মোটামুটি ফলো করব। একই রাইটারের বই ফলো করা হচ্ছে এই কারণে যেন আপনার কোডিং গুলা নিয়ে কোনো সমস্যা না থাকে। দেখেন, ডেটা প্রিপোজিশন ফর মেশিন লার্নিং এই বইটাকে ফলো করব, তবে এই বইয়ের সব চ্যাপ্টার পড়বো না। এই বইটা আমরা একটু দ্রুত যাব। ঠিক আছে, আহ কিছু চ্যাপ্টার দেখবো এবং কিছু চ্যাপ্টারের মধ্যে যেই পার্ট গুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসলে দেখানো দরকার, শুধু সেগুলোই দেখবো। মানে মোটামুটি আমরা ডেটাকে প্রিপ্রসেস করার জন্য কি কি কাজ করতে পারি এইটা জানাটা জরুরি। এবং আলটিমেটলি আমাদের যে মেশিন লার্নিং এর মডেল ছিল, সেই মডেল গুলো কোন কোন জায়গায় হাত দিলে আমাদের আহ, আমাদের অ্যাকুরেসিটা বাড়বে বা আমরা ইররকে রিডিউস করতে পারবো, সেই বিষয়গুলো নিয়েই মূলত এই যে বইটা। তো যাই হোক, আমি প্রথম থেকে একটু দেখাতে চাচ্ছি, যেন অন্তত কনসেপ্টটা কি, আমরা কি কারণে আসলে ডেটা প্রিপ্রসেসিং দরকার সেটা আপনাদেরকে বলতে পারি। হ্যাঁ, আমি আগে বলছি বই সব চ্যাপ্টার দেখবো না। আমরা মোটামুটি 10 থেকে 15টার মতো চ্যাপ্টার এরকম ট্রাই করবো আর কি, যতটা পারা যায়। হ্যাঁ, ডেটা প্রিপারেশন ফর মেশিন লার্নিং। দেখেন এখানে লেখা আছে, আপনাদের একটা ব্লক ডায়াগ্রাম দেখিয়েছিলাম টিপিক্যাল ফেস রিকগনিশন সিস্টেমের। সেখানে প্রথমে আমরা কি করেছিলাম, ইমেজ নিয়েছিলাম, ফেসিয়াল ইমেজ, তারপরে প্রি প্রসেসিং করেছিলাম, তারপরে ফিচার এক্সট্রাকশন করেছিলাম, তারপরে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম দিয়ে সেগুলোকে লার্ন করিয়েছিলাম। তো প্রথমে যখন ইমেজ নেওয়ার পরে সেগুলোকে প্রি প্রসেস করেছিলাম, ঠিক একইভাবে আপনি ইমেজের জায়গায় যদি ডেটা নেন সেটাকেও কিন্তু আমরা প্রি প্রসেস করেছি বিভিন্ন ভাবে। যেমন আমরা স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করেছি, আমরা নর্মালাইজেশন করেছি, এরকম 3-4টা টেকনিক জাস্ট অ্যাপ্লাই করেছি, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে। আমরা মূলত ওই জায়গাটাই ফোকাস করছি এখানে। যেমন দেখেন এখানে লেখা আছে ডেটা ক্লিনিং। আপনার কাছে একটা ডেটা সেট আছে, এই ডেটা সেটের মধ্যে অনেক ধরনের ভেজাল থাকতে পারে, ডেটা মিসিং থাকতে পারে, ডুপ্লিকেট কলাম থাকতে পারে, একই কলামের মধ্যে একই ভ্যালু বারবার রিপিট করছে সেটা থাকতে পারে। ঠিক আছে, ডুপ্লিকেট রো থাকতে পারে, মিসিং ভ্যালু থাকতে পারে। এগুলোকে আপনার ক্লিন করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একজন ডেটা সায়েন্টিস্ট সে হলো আপনার এই ডেটা ক্লিনিং এর জন্য প্রচুর সময় ব্যয় করে, প্রায় 70 থেকে 80%, মানে ডেটা সেটটাকে ঠিক রাখার জন্য। যেমন আমরা যে মেশিন লার্নিং এর মডেল গুলো পড়লাম কত মডিউলে, সেই মেশিন লার্নিং এর মডিউল গুলো আমরা ইমপ্লিমেন্ট করবো, খুবই ভালো কথা, কিন্তু ইমপ্লিমেন্ট করব কার উপরে, ডেটা সেট এর উপরে। তো সেই ডেটা সেট যদি আমাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আসলে রেজাল্ট ভালো পাওয়া যাবে না।
তো আমরা যে ডেটা সেটের উপরে ইমপ্লিমেন্ট করব সেই ডেটা সেটটাকে আমাদেরকে আগে ঠিক করতে হবে, সেটাকে প্রিপ্রসেস করা দরকার। তো তার জন্য একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ডেটা ক্লিনিং। যে কথাবার্তা বলবো আমরা ডেটা ক্লিনিং নিয়ে। তারপরে আসবে আপনার ফিচার সিলেকশন। ফিচার সিলেকশনের দু একটা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছি, যে আমরা একাধিক ফিচার থেকে কিভাবে আমাদের প্রয়োজনীয় যে ফিচার গুলো সেগুলো বের করে নিতে পারি। ডেটা ট্রান্সফর্মস, আমরা ডেটাকে কিভাবে ট্রান্সফর্ম করব আমাদের লার্নিং এর পারপাস গুলোকে সার্ভ করার জন্য। এই জিনিসগুলো নিয়েই মূলত এখানে দেওয়া। এখানে মূলত যেগুলো বলা আছে সেটা হচ্ছে আমাদের যে মেশিন লার্নিং এর মডেল, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টেপ গুলা ইউজ করি, সেই স্টেপ গুলার মাঝে কোন কোন জিনিসগুলা হলে বা কাজ করলে আমাদের রেজাল্ট ডেফিনেটলি ভালো আসবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো মূলত এখানে বলা আছে। কোডিং এর ধারাটা একই পাবেন, যেহেতু একই রাইটারের বই, আমরা ওই জন্য এটাকে ফোকাস করছি যেন সুবিধা হয়। আমরা এটা দেখতে থাকি প্রথম থেকে একটু একটু ভালো এইটা ছিল। দেখেন, এটা হচ্ছে পার্ট ওয়ান। এখানে কয়েকটা পার্টে বিভক্ত। এটা হচ্ছে পার্ট 1 2 3 4 5 6, বুঝতে পারছেন অনেকগুলো পার্ট। পার্ট ওয়ানটা মূলত ইন্ট্রোডাকশন নিয়ে কথাবার্তা বলা আছে, আমাদের ডেটা প্রিপারেশন কেন দরকার, আমাদের এটা কেন কাজে লাগবে, ডেটা প্রিপারেশন এর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে, আমাদের মেশিন লার্নিং যে মডেল, সেই মডেলের মধ্যে ডেটা প্রিপারেশন এর কোন কোন পার্ট গুলোকে আমরা কিভাবে ইউজ করব, সেই টোটাল বিষয়গুলো আসলে এখানে এলোমেন্ট করা আছে। আমি একটু হালকা করে বলে যাবো এগুলা, 3 4টা চ্যাপ্টার জাস্ট হালকা ব্রিফ দিব, যেন আপনাদের আসলে বুঝতে সুবিধা হয়। সরি, এটা পার্ট টু। বুঝতে যেন সুবিধা হয় যে আসলেই ডেটা প্রসেসিং আমাদের দরকার কেন, প্রি প্রসেসিং কেন দরকার। ঠিক আছে, যেমন চ্যাপ্টার ওয়ান, এটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং ইন এ মেশিন লার্নিং প্রজেক্ট। মেশিন লার্নিং প্রজেক্টের ক্ষেত্রে ডেটা প্রি প্রসেসিং কেন দরকার, এই বইটা আমি দিয়ে দেবো আপনাদের। যেগুলো হাইলাইটেড পার্ট আছে অন্তত সেই লাইনগুলো একটু দেখবেন। ঠিক আছে, এখানে দেখেন আমরা যেভাবে কাজগুলো করেছি। ডিফাইন প্রবলেম, আমাদের প্রবলেম কি ছিল, আমাদের প্রিপেয়ার ডাটা, আমাদের যে ডেটা সেট, সেই ডেটা সেটটাকে যদি প্রি প্রসেসিং করার দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা করব, যে এর জন্যই মূলত গোটা বইটা লেখা। হ্যাঁ, ইভ্যালুয়েট মডেল, আমরা মেশিন লার্নিং এর মডেল গুলোকে ইভ্যালুয়েট করবো, এবং ফাইনালি আমরা হচ্ছে মডেলকে ফাইনালাইজ করব যেন কাজ করা যেতে পারে। ঠিক আছে, এই যে প্রিপেয়ার ডাটা, এই অংশটা নিয়েই মূলত আমাদের কাজ। দেখেন, কিছু টার্ম এখানে হাইলাইট করা আছে। ডেটা প্রিপারেশন টেকনিক জেনারেলি রেফার টু দ্য অ্যাডিশন, ডিলিশন অর ট্রান্সফরমেশন অফ ট্রেনিং সেট ডাটা। আমরা আমাদের ডেটা সেট থেকে যেই অংশগুলোকে ট্রেন করব বা টেস্ট করব, সেই ডেটা সেটটাকেই আমরা সেই ডেটা সেটে যে ডেটাগুলো আছে সেই ডেটা সেটের ডেটাকে প্রসেস করবো। এখানে কিছু অ্যাডিশন হতে পারে, ডিলিশন হতে পারে, কিছু ট্রান্সফরমেশন হতে পারে। এটা দিয়ে মূলত বইটা লেখা। হুম, একটু দেখবেন, আমি একটু দ্রুত যাবো কারণ এখানে বলার খুব একটা বেশি কিছু নাই। হাউ টু চুজ ডেটা প্রিপারেশন টেকনিক। এখন প্রিপারেশন এর তো অনেকগুলো টেকনিক আছে, আপনি কোনটা চুজ করবেন? এই চুজ করার জন্য আপনাকে হচ্ছে কিছু জিনিস জানতে হবে। যেমন এখানে আছে দেখেন, গ্যাদার ডেটা ফ্রম দ্য প্রবলেম ডোমেইন। আপনি প্রবলেম ডোমেইন থেকে ডাটাগুলো গ্যাদার করতে হবে। ডিসকাস দ্য প্রজেক্ট উইথ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস। আপনি যেই ফিল্ডে কাজ করতে চাচ্ছেন, ধরেন আপনি একটা সুপার শপ নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো যারা ওই সুপার শপ নিয়ে বিজনেস করে মূলত তাদের সাথে কথা বলতে হবে। কেননা একটা ডেটা সেটের মধ্যে যে ফিল্ড গুলো আছে, সেই ফিল্ড গুলা কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, যারা আপনাকে কাজটা দিচ্ছে বা যাদের প্রজেক্ট আপনি করছেন তারা আসলে কি চায়, আপনি কোনটাকে ইনপুট আকারে রাখবেন, কোনটাকে আউটপুট আকারে রাখবেন, আপনি কি বের করতে চাচ্ছেন, এই বিষয়গুলোকে আপনার কাজ করতে হবে। তো যারা ওই ফিল্ডের এক্সপার্ট, যারা হচ্ছে আসলে ওই বিজনেস ফিল্ডের এক্সপার্ট, যা যেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এটা আমি একটা এক্সাম্পল দিলাম সুপার স্টোরের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে আপনি যেভাবে যারা মানে যারা আসলে ওই বিষয়ে এক্সপার্ট, তাদের সাথে কথা বলে নিতে হবে, বিজনেস ফাংশন যারা ডিল করে তাদের সাথে, তাছাড়া কিন্তু একটা রেজাল্ট ভালো আসবে না। ঠিক আছে, এখানে বলছে যে যেই ভেরিয়েবল গুলোকে আপনি ইনপুট এবং আউটপুট হিসেবে সিলেক্ট করতে চান, আপনার যে ডেটা সেট, সেই ডেটা সেটের কিছুকে আমরা ইনপুট এবং কিছুগুলোকে আউটপুট হিসেবে সিলেক্ট করতে চাই, সেগুলো কি কি হবে সেগুলো ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, এরপরে বলছে রিভিউ দ্য ডাটা দ্যাট হ্যাজ বিন কালেক্টেড। আপনি সবগুলো ঠিকঠাক করার পরে সব ঠিক আছে কিনা সেগুলা দেখতে হবে। তারপরে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মেথড দিয়ে সেই, আমরা কিন্তু কিছু দেখেছি হালকা পাতলা, স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মেথড দিয়ে, বিভিন্ন টাইপের ভিজুয়ালাইজেশন টুলস দিয়ে
সেগুলোর অবস্থাগুলো দেখা। আমরা কিন্তু গত মডিউলে এগুলো সবগুলো দেখেছি, এখানে জাস্ট ওইটারই আরেকটা হালকা ব্রিফ দিচ্ছে। এই কাজগুলো আমরা করবো ডেটা প্রিপারেশন এর ক্ষেত্রে। ঠিক আছে। আহ, এইখানে আর তেমন কিছু নাই। চ্যাপ্টার 2, ওয়াই ডেটা প্রিপ্রসেসিং ইজ সো ইম্পর্টেন্ট। প্রিপ্রসেসিং কেন দরকার? ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, তার রুটিননেস of machine learning algorithm means the majority of effort on each project in is spent on data preparation. একটা প্রজেক্টের মেজর অংশ সময়ের ডেটা প্রিপারেশন করতে কাজে লাগে। আমি আগেই বললাম যে একজন ডেটা সায়েন্টিস্ট তার সময় প্রায় 70 থেকে 80% ডেটা প্রিপারেশন এর জন্য কাজ করে। কেননা আপনার যদি ডেটা সেট ঠিক না থাকে, আপনি কিন্তু রেজাল্ট ভালো পাওয়ার সম্ভাবনা খুব কম। এবং আপনি কি চাচ্ছেন তার জন্য ডেটা সেটটাকে সাজিয়ে নিতে হবে, আদারওয়াইজ আপনার যে ডিজায়ার্ড গোল সেই গোল কিন্তু ফুলফিল হবে না। অতএব ডেটা প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। যদিও এই টপিকটা আপনাদের হয়ে গেছে, আমি তারপরেও এটাকে আবার ইন্ট্রোডিউস করছি এই কারণে যে আসলে প্রিপারেশন এর যে ইম্পর্টেন্স এবং আমরা কোন কোন জায়গায় কাজ করতে পারি একটা ডেটা সেটকে নিয়ে ইনপুট দেওয়ার আগে, সেই ডেটা সেটের উপরে কোন কোন অপারেশন গুলো আমরা চালাবো, ডেটা সেটের কোন কোন জিনিসগুলোকে আমরা চেক করতে পারি, ডেটা সেটটা আসলেই ঠিক আছে কিনা, ডেটা সেটটা আসলেই ক্লিন আছে কিনা, সেটার উপরে আমরা মডেল, মেশিন লার্নিং এর মডেল চালিয়ে রেজাল্ট কতখানি ভালো পাবো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। মূলত এই বিষয়গুলো নিয়েই কথা বলা। ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে প্রিপারেশন কেন দরকার। ঠিক আছে। এগুলো দেখবেন, আমি সবগুলা না বলি। রো কলাম কি এগুলো তো জানেন একটা ডেটা সেটের, এগুলো সব আমরা বলে আসছি। মানে এই বইটা ধরেন যারা একবারে নতুন পড়ছে, যাদের ওই ধরনের অভিজ্ঞতা নাই তাদের জন্য, কিন্তু আমাদের তো অলরেডি একটা মেশিন লার্নিং এর একটা ভালো আইডিয়া নিয়ে আমরা এই বইটা দেখছি। অতএব এগুলো দরকার নাই, আপনি এক নজর চোখ বুলিয়েছেন, হাইলাইট করা আছে যে এখানে যেটা বলছে সেটা হচ্ছে রো মানে অবজারভেশন। আর আমরা যে ডেটা সেট গুলো দেখি, রো মানে অবজারভেশন আর কলাম মানে হচ্ছে ফিল্ড। কতগুলো ডাইমেনশন হবে, যদি যেমন ধরেন আমরা আইরিস ডেটা সেট দেখেছি, সেখানে 5টা কলাম ছিল, 4টা ইনপুট একটা আউটপুট আসলে আপনারা একবার ঠিক করুন। তো ওখানে হচ্ছে ওই 4টা ফিচার, ইনপুট ফিচার আর একটা হচ্ছে আউটপুট ফিচার, আর কলাম গুলো হচ্ছে অবজারভেশন, সরি রো গুলো হচ্ছে অবজারভেশন। এই তো এজ ইট ইজ আগের মতোই। ঠিক আছে। এবং যেগুলোকে আমরা ইনপুট আকারে ধরবো, ইনপুট ফিচারকে ইনপুট ভেরিয়েবল বলা হয় এবং আউটপুট ফিচারকে আউটপুট ভেরিয়েবল বলা হয়। ওকে। এগুলো আমরা দেখবো, এখানে অত কিছু দরকার নাই। আমি হচ্ছে একটু হালকা করে দেখে নেবেন যেগুলো হাইলাইট করা আছে। দেখি যেগুলো ইম্পর্টেন্ট সে কথাগুলো বলবো। যেখানে লেখা আছে, it has been stated that up to 80% of data analysts is spent on the process of cleaning and preparing data. বুঝতেই পারছেন একটা ডেটা সেটটাকে ক্লিন এবং ওটাকে প্রিপেয়ার করার জন্য কি পরিমাণ সময় ডেটা অ্যানালিস্ট আসলে ব্যবহার করে বা ডেটা সায়েন্টিস্ট ইউজ করে। Okay. Practitioners agree that the vast majority of time in building a machine learning pipeline is spent on feature engineering and data cleaning. ঠিক আছে। ফিচার ইঞ্জিনিয়ারিং কি জিনিস আমরা দেখবো, সবগুলাই দেখবো। মানে এই ডেটা প্রি প্রসেসিং সবগুলাই ডেটা প্রি প্রসেসিং এর মধ্যে পড়ে। তো ডেটা প্রি প্রসেসিং কত ইম্পর্টেন্ট বুঝতেই পারছেন। এই চ্যাপ্টারটা মূলত সেই কারণেই লেখা। এরপরে দেখেন ডেটা প্রি প্রসেসিং এর টেকনিক কি কি হতে পারে। ঠিক আছে। এখানে কি কি হতে পারে একটু বলি। দেখেন কমন ডেটা প্রি প্রসেসিং টাস্কের মধ্যে ডেটা ক্লিনিং, ফিচার সিলেকশন, ডেটা ট্রান্সফরমেশন, ফিচার ইঞ্জিনিয়ারিং, ডাইমেনশনালিটি রিডাকশন, এগুলো সব আসবে একটা একটা করে। ডেটা ক্লিনিং তো বুঝতেই পারছেন যে আপনার আহ, কোন কোন ডাটা গুলোকে আপনি রাখবেন, কোনটাকে ডিলিট করবেন, মিসিং ডাটা থাকলে সেগুলোকে ফিল করবেন। ঠিক আছে। ডুপ্লিকেট ডাটা থাকলে সেগুলোকে রিমুভ করবেন, মানে ডেটা সেটটাকে একবার ক্লিন করে ফেলা। ফিচার সিলেকশন, যদি আপনার একাধিক ফিচার থাকে যেগুলো দরকার নাই, আপনার 50টা ফিচার আছে, আপনি চাচ্ছেন যে এতগুলো ফিচার আমার দরকার নাই, আমি ওখান থেকে 20টা ফিচার নিয়ে কাজ করবো, আপনি ফিচার নেন, তাহলে ফিচার গুলো বাদ গেল, আপনার যেগুলো ইম্পর্টেন্ট ফিচার সেগুলো থেকে যাবে। ডেটা ট্রান্সফরমেশন, যদি কোনো ডেটাকে কোনো চেঞ্জ করার দরকার পড়ে, বিভিন্ন সময় আমাদের অ্যালগোরিদমের পার্সপেক্টিভেই কিন্তু ডেটা চেঞ্জ করার দরকার পড়ে, আমরা দেখবো এই মডিউলেও দেখবো, এর পরের মডিউলটাতেও দেখবো। সেই ধরনের চেঞ্জের দরকার হলে আমরা সেটা করতে পারি। ফিচার ইঞ্জিনিয়ারিং, আমরা ফিচারের উপরে যদি কোনো মেথড অ্যাপ্লাই করতে চাই, যদি কোনো ডাটাকে চেঞ্জ করতে চাই আমাদের অ্যালগোরিদমের সুবিধার্থে,
সেক্ষেত্রে ফিচার ইঞ্জিনিয়ারিং লাগবে। এটা পরে আসছে, আমি সব ক্লিয়ার করবো, এটা শুধু মুখে বললে হবে না, এক্সাম্পল দিয়ে দেখাইতে হবে। এরপরে ডাইমেনশনালিটি রিডাকশন। আপনার ফিচার আছে 10টা, আপনি চাচ্ছেন রিডিউস করে 3টা করবেন। ফিচার সিলেকশন মানে হচ্ছে 10টার মধ্যে 3টা নিলেন। কিন্তু ডাইমেনশনালিটি রিডাকশনের যে টেকনিক সেটা হচ্ছে 10 ডাইমেনশনকে 3 ডাইমেনশনে নিয়ে আসা, নতুন ডাইমেনশন তৈরি হবে। ফিচার সিলেকশনে 10টার জায়গায় 3টা করলাম, 7টা বাদ দিলাম। কিন্তু ডাইমেনশনাল রিডাকশনে 10টার জায়গায় 3টা নতুন ফিচার আসবে আগে, মানে মানে এক্স্যাক্টলি 7টা বাদ দিয়ে যে পুরাতন 3টা আছে সেটা না, সেটা ছিল ফিচার সিলেকশন। নতুন 3টা ডাইমেনশন তৈরি হবে যেটা 10টা ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে। আমরা কিন্তু দেখিয়েছি, পিসিএ দেখিয়েছি, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এছাড়াও এর বাইরেও কিন্তু বিভিন্ন টাইপের টেকনিক আছে, এলডিএ আছে, লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস আছে, ঠিক আছে, আইসি আছে, ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট অ্যানালাইসিস আছে। যাই হোক, এখানে বেশ কিছু টেকনিক দেওয়া আছে, আমরা দেখবো। এই জিনিসগুলো মোটামুটি আপনার আমাদের টিউটোরিয়ালের পার্টে, গোটা বইতে এগুলাই আলোচনা করা আছে, আমরা ধীরে ধীরে দেখতে থাকি। ঠিক আছে, এই জিনিসগুলা কি সেগুলো মূলত কথাবার্তা বলছেন, আমরা একটু বললাম অলরেডি আপনাদের। ডেটা ক্লিনিং অলরেডি বলেছি। ডেটা ক্লিনিং তো হচ্ছে আপনার আহ, এখানে ডেটা ক্লিনিং এর জন্য কোন কোন জিনিসগুলা, কোন কোন চ্যাপ্টার গুলা, এখানে সব ডিটেলস বলা আছে। যেমন হচ্ছে আইডেন্টিফাই কলাম দ্যাট হ্যাভ সেম ভ্যালু or no variance of removing them। যদি আপনার কোনো কলামে সেম ভ্যালু থাকে, সেগুলোকে রাখার দরকার নেই, সেগুলো ডিলিট করে দিতে পারো। যদি রো ডুপ্লিকেট থাকে সেগুলো ডিলিট করে যেতে পারি। কোনো মিসিং ভ্যালু থাকলে সেগুলোকে আমরা কিভাবে ফিল করবো, ঠিক আছে, যদি আউটলায়ার থাকে আউটলায়ারকে কিভাবে রিমুভ করবো, এগুলো মূলত ডেটা ক্লিনিং এর মধ্যে পড়বে। ঠিক আছে, এখানে কিছু টার্ম দেওয়া আছে, এগুলা মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, অযথা মাথার ব্রেন নষ্ট করার দরকার নেই। বরং আপনি টার্ম গুলা, এই এক্সাম্পল গুলা মাথায় রাখলে অনেক ভালো কাজ হবে এবং আমরা ইউজ করবো, সেটা ভালো হবে। ফিচার সিলেকশন, ফিচার সিলেকশন আমি আপনাদের দেখিয়েছি কিছু এর আগে। সেটা হচ্ছে যে আপনি কোন কোন ফিচার গুলাকে রাখবেন। আপনার 10টা ফিচার আছে, এর মধ্যে আপনি 3টা ফিচারকে রাখতে চাচ্ছেন। আপনার বিভিন্ন টেকনিক আছে, সেই টেকনিক গুলো দিয়ে আপনার চাই স্কোয়ার টেস্ট আছে, এরকম বেশ কিছু টেকনিক আছে। বা আমরা মেশিন লার্নিং এর অ্যালগোরিদম দিয়েও সেগুলোকে কোন কোন ফিচার গুলো ভালো কাজ করছে সেগুলোকে রেখে বাকিগুলো ফেলে দিতে পারি। এগুলো দেখা সব, হ্যাঁ। ডেটা ট্রান্সফরমেশন, তো আমরা ইনপুটকে কিভাবে, যেমন যে ফিচার গুলো আছে, ধরেন একটা স্ট্রিং ভ্যালু আছে, সেটাকে আমরা হচ্ছে ইন্টিজার ভ্যালু বা ফ্লোটে কনভার্ট করতে চাই, সেগুলো কনভার্ট করতে হবে, তাছাড়া কিন্তু অ্যালগোরিদম চলবে না। আমাদের আউটপুটে হয়তো যেমন দেখাই আপনাদের আইরিস ডেটা সেট, যেমন এই ডেটা সেটের উপর আমরা কাজ করেছি। তো আইরিস ডেটা সেটে যেমন এই যে আপনার হচ্ছে যে আউটপুট যে ভ্যারিয়েবলটা বা আউটপুট যে ফিচারটা, সেটা কিন্তু 3টা প্রজাতির নাম দেওয়া আছে। তো এইটা হচ্ছে আপনার স্ট্রিং আছে, এটাকে আমাদের কিন্তু ইন্টিজারে কনভার্ট করতে হবে, 0 1 2 এরকম দিয়ে কনভার্ট করতে হবে। তো এগুলা হচ্ছে আসলে আপনার এই ট্রান্সফরমেশনের মধ্যে পড়বে। এরকম যদি ইনপুটে থাকে সেই ট্রান্সফরমেশন গুলো আসতে পারে, এই যে ইন্টিজার, ফ্লোট, তারপরে বুলিয়ান ভ্যালু হতে পারে, যেমন আপনার দরকার আপনি সেভাবে ট্রান্সফরমেশন গুলো করবেন। ঠিক আছে, দেখেন এরপরে ফিচার ইঞ্জিনিয়ারিংটা কি, যেটা ওখানে বলতে বললাম যে পরে বলবো। ফিচার ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি যদি নতুন কোনো কিছু অ্যাড করেন, যেমন কি হইতে পারে যে আপনার 10টা কলাম আছে, আপনি আরেকটা নতুন কলাম অ্যাড করলেন ডেটা সেটের মধ্যেই। দেখেন, অ্যাডিং এ বুলিয়ান ফ্ল্যাগ ভেরিয়েবল ফর সাম স্টেট। আপনি ওই 10টা ফিচারকে নিয়ে বা 10টা ফিচারের মধ্যে যে কোনো একটা দুইটা বা সবগুলাকে নিয়ে আপনি হচ্ছে আরেকটা ভ্যালু বের করলেন, দিয়ে আরেকটা ডাইমেনশন তৈরি করলেন, আরেকটা কলাম তৈরি করলেন, 11তম কলাম। সেটা আপনার ফিচার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়বে। ফিচার ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং রেফার্স টু দ্য প্রসেস অফ ক্রিয়েটিং নিউ ইনপুট ভেরিয়েবল ফ্রম দ্য অ্যাভেলেবল ডেটা। নতুন ভেরিয়েবল তৈরি করা, যেমন হচ্ছে কেমন হতে পারে একটু দেখেন। ধরেন যে আপনার এখানে ধরলাম আমি হচ্ছে আপনার কলাম আছে হলো 1 2 3 4 5টা কলাম আছে, আর এগুলো হচ্ছে রো, তাই না? তো এখানে ফিচার কটা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখানে আমরা নতুন একটা কলাম অ্যাড করব। এই কলামের ভ্যালু গুলো কোথায় থেকে আসবে? এই কলাম গুলা থেকে। একটা থেকে হতে পারে, দুইটা থেকে হতে পারে, সবগুলো থেকে হতে পারে। দিস ইজ নিউ ভেরিয়েবল। ফিচার ইঞ্জিনিয়ারিং এই কাজটা করে, যেটা এখানে বলছে। যেমন হচ্ছে adding a new variable for each component of a compound variable such as date time। আপনি ধরেন যে একটা এরকম হতে পারে যে এখানে একজনের
বার্থ ডেট দেওয়া আছে, এটা হলো বার্থ ডেটের কলাম। ঠিক আছে। আর এইটা নতুন একটা কলাম আমরা অ্যাড করলাম, সেখানে তার এজটা থাকবে। বার্থ ডেট মানেই কিন্তু এজ না, বার্থ ডেট থেকে আজকে পর্যন্ত যে গ্যাপ, যে ডিফারেন্স, দিস ইজ এজ। তো আমরা হচ্ছে বার্থ ডেট থেকে এখান থেকে ভ্যালু নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এজ কত সেটা লিখলাম। হয়তো 34 ইয়ার্স ওল্ড লিখলাম, এর হয়তো 50 ইয়ার্স ওল্ড, এর হয়তো 20 ইয়ার্স ওল্ড। আমরা এই কলাম গুলো থেকে, এই কলাম থেকে কিন্তু একটা কলাম রেডি করলাম। দিস ইজ ফিচার ইঞ্জিনিয়ারিং। যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা করব। বোঝা গেল? এটা একটা ফিচার ইঞ্জিনিয়ারিং এর এক্সাম্পল। অনেক সময় দরকার হয় ডাইমেনশনালিটি রিডাকশন। ডাইমেনশনালিটি রিডাকশনের জন্য এখানে দুটো এক্সাম্পলের কথা বলছে। একটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, যেটা আমরা দেখেছি ডিটেলস। আর একটা হচ্ছে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন। ঠিক আছে, এসভিডি। আরো অনেক টেকনিক আছে, যেমন আইসিএ আছে, ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট অ্যানালাইসিস, হ্যাঁ, এলডিএ আছে, আইসিএ আছে, তারপরে এলডিএ আছে, লিনিয়ার ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস। তো আসলে এখানে আহ, বিভিন্ন সময় বিভিন্নটা ভালো কাজ করে। তবে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এটার স্পেশালিটি আছে যেটা, সেটা হলো একটু বলি। সেটা হচ্ছে, মনে করেন যে আপনার ডাইমেনশন আছে 10টা। ধরেন ডাইমেনশন মানে কি, এরকম না, 10টা অ্যাক্সিস। বললাম 10টা অ্যাক্সিসে ভ্যালু রিপ্রেজেন্ট হচ্ছে। আমি চাচ্ছি এই 10 অ্যাক্সিস থেকে বা 10 ডাইমেনশন থেকে আমি হচ্ছে 3 ডাইমেনশনে নিয়ে আসবো। 3 ডাইমেনশন মানে এরকম। ফিচার সিলেকশনে কি হয়, এখানকার 7টাকে বাদ দিয়ে 3টা রেখে দিলাম, দিস ইজ ফিচার সিলেকশন। বাট ডাইমেনশনালিটি রিডাকশনে কি হয়, ডাইমেনশনাল রিডাকশন মানে হচ্ছে যে আপনার 10টা থেকে যে কোনো 3টা তা আসবে না। এই 10টা ডাইমেনশনকে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হবে 3টা ডাইমেনশনে, যেন সেটাকে কাভার করে। এই 10 ডাইমেনশনের ডাটাকে 3 ডাইমেনশনে নিয়ে আসা। পুরোপুরি এক্স্যাক্টলি যদি হচ্ছে নাও পাওয়া যায়, যেমন ধরেন আমরা 10 থেকে 3-এ নিয়ে আসলাম একটা হিউম্যানের ফেস, 10 ডাইমেনশনে আছে, আমরা 3 ডাইমেনশনে নিয়ে আসলাম। এখন আবার যদি এখান থেকে 3 থেকে 10-এ নিতে যাই, এক্স্যাক্টলি না আসলেও যেন কাছাকাছি যায়। এবং এই ডাইমেনশনটা সম্পূর্ণ নতুন, এমন না যে 7টা বাদ দিয়ে 3টা যে কোনো রেখেছি, no, এই 10টার নতুন রিপ্রেজেন্টেশন। এই কাজটা করে পিসি, এবং খুব পপুলার একটা ডাইমেনশন রিডাকশন টেকনিক। ঠিক আছে। তো যাই হোক, আমরা সবগুলোই দেখবো কিভাবে কাজ করে, যদি আপনাদের দেখা আছে ওইখানে কিছুটা, এখানে আরো ডিটেলস দেখবো। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের বিষয়। এই চ্যাপ্টারে মূলত যেটা বোঝানো হচ্ছে যে আমরা কি কাজ করব, টোটাল বইতে কি কি করা যায়, আমাদের আহ যেটা প্রিপারেশন এর মধ্যে কি পড়ে সেই ডিটেলস এখানে দেওয়া আছে। এরপরে চ্যাপ্টার 4, ডেটা প্রিপ্রসেসিং উইদাউট ডেটা লিকেজ। ডেটা লিকেজ বলতে আসলে কি বোঝো, দেখেন, এটা কিভাবে বোঝায়। ডেটা লিকেজ মানে, যেটা সংক্ষেপে বলা যেতে পারে, সেটা হচ্ছে, লিক মানে কি আমরা জানি ছিদ্র। যে হয়তো আপনার কোনো একটা পাত্রের তলায় ছোট একটা ছিদ্র আছে, মানে লিকেজ আছে। ওইখান থেকে কিন্তু আপনি যদি পাত্র ভর্তি কোনো ওয়াটার রাখেন, কোনো না কোনো সময় সেটা খালি হয়ে যাবে। তা আমাদের এইখানে ডেটা লিকেজ বলতে মেশিন লার্নিং এ যেটা বোঝানো হয়, আমাদের যে স্টেপ গুলো আছে, আমাদের যে মেশিন লার্নিং মডেল পারফর্ম করার জন্য যে স্টেপ ছিল, একটা হচ্ছে ইমেজ, ধরেন আমি ইমেজের ক্ষেত্রে যেটা বলি, একটা এক্সাম্পল মাথায় রেখে কাজ করা ভালো। যেমন ফেসিয়াল ইমেজ অ্যাকুইজিশন, তারপরে প্রি প্রসেসিং, তারপরে ফিচার সিলেকশন, মেশিন লার্নিং মডেল ইমপ্লিমেন্টেশন। এই প্রত্যেকটা স্টেপের মধ্যে, ধরেন আমি স্টেপ গুলো একটু আঁকি, ধরেন এটা এগুলো সোজা হচ্ছে এক একটা স্টেপ। ঠিক আছে। তো এই স্টেপ গুলোর মধ্যে কিন্তু একটার পর একটা স্টেপ পারফর্ম হয়, তাই তো। এখন ধরেন যে আপনি লার্ন করার সময়, আপনি এর ধরনের একটা প্রি প্রসেসিং স্টেপ, আপনি প্রি প্রসেসিং ইউজ করেছেন, কিন্তু টেস্ট করার সময় প্রি প্রসেসিং ইউজ না করে আপনি এই স্টেপটা ইউজ করেছেন, তারপরে এই স্টেপটা ইউজ করে এটা করে পার করে দিয়েছেন। রেজাল্ট কি ঠিক আসবে? রেজাল্ট ঠিক আসবে না। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ লিকেজ।
আপনি প্রিপ্রসেস করার সময় যে টেকনিকটা অ্যাপ্লাই করবেন, সরি, আপনি যখন লার্ন করার সময় যে টেকনিকটা অ্যাপ্লাই করবেন, টেস্ট করার সময়ও কিন্তু আপনাকে সেম টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হবে। আপনি আহ, এখানে হয়তো স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করলেন ট্রেনিং এর সময়, কিন্তু টেস্টিং এর সময় আপনি স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করলেন না, আপনি স্ট্যান্ডার্ড স্কেলার ছাড়াই দিয়ে দিলেন। তো এখানে যেভাবে আপনার প্রসেস হচ্ছিল, এখানে কিন্তু টেস্টিং এর সময় সেভাবে প্রসেস হবে না। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডেটা লিকেজ। এইটাকে ঠিক করার জন্য আমরা কিন্তু একটা নতুন স্ট্রাকচার দাঁড় করিয়েছিলাম, সেটাকে বলা হচ্ছিল পাইপলাইন। ঠিক আছে, এখানে লেখা থাকার কথা আছে হয়তো নিচে। পাইপলাইন দিলে কি হয় দেখেন, পাইপলাইনের মধ্যে আমরা যে মডেল গুলো ইউজ করবো, ধরেন প্রি প্রসেসিং এর মডেল, ফিচার সিলেকশনের মডেল, আমরা সবগুলো একসাথে, তারপরে আমরা যে মেশিন লার্নিং এর মডেল ইউজ করব, সবগুলো একটা পাইপের মধ্যে পুরে আমরা কিন্তু হচ্ছে রেখে দেবো। আমরা যখন লার্ন করব তখন এই পাইপলাইনকে ডাকবো, পাইপলাইন কাজ করে দিবে। এখান থেকে কোনো কিছু মিস হওয়ার সুযোগ নাই, মানে কোনো লিকেজ হওয়ার সুযোগ নাই। ট্রেনিং এর সময়ও করব, টেস্টিং এর সময়ও করব। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রিমুভিং ডেটা লিকেজ অফ মেশিন লার্নিং মডেল। ঠিক আছে, তারপরে এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ধরেন আমরা যেমন এখানে কি এক্সাম্পল আছে একটু দেখি। এখানে ক্রস ভ্যালিডেশনের এক্সাম্পল থাকতে পারে। এই যে ক্রস ভ্যালিডেশনের এক্সাম্পল আছে, যেমন আমরা ওখানে কি করছিলাম, যেমন দেখেন যে আমরা কিন্তু প্রথম দিকে 70% আর 30% দিয়ে ট্রেনিং এবং টেস্ট করছিলাম, তাই না? 70-30 ট্রেনিং টেস্টের এটা ছিল রেশিও। বাট এটা তো 80ও হতে পারে, তাই না? 80ও হতে পারে, 80-20ও হতে পারে। তো এখন আপনি করছেন এইটা, আপনার ফ্রেন্ড হয়তো করছে এইটা, তো কারটা ঠিক হবে? এটা কোনো এক্সাম্পল না। তো আমরা কি বলেছিলাম, আমরা ইউজ করব হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে ফোল্ড করলে কি হয়, নর্মালি আমাদের যে ডেটা সেট, সেই ডেটা সেটের আমরা ধরেন যদি 5 ফোল্ড করি, তাহলে একটা ফোল্ড প্রথমবার এই 4টা দিয়ে লার্ন হবে, আর একটা দিয়ে টেস্ট হবে। দ্বিতীয়বার এইটা দিয়ে হয়তো টেস্ট হবে, বাকি সবগুলো দিয়ে 4টা দিয়ে লার্ন হবে। মানে প্রত্যেকটা পার্ট ট্রেনিং এবং টেস্টিং এ অংশগ্রহণ করছে। কে ফোল্ড আপনাদের ডিটেলস বলা হয়েছে। তো এইটা হচ্ছে ডেটা লিকেজের, লিকেজ বন্ধ করার এক্সাম্পল। মানে ট্রেনিং এর সময় আপনি যেভাবে করবেন, টেস্টিং এর সময় আপনি এমন ভাবে করবেন যেন একইভাবে কাজগুলো হয়। এই দুইটা এক্সাম্পল দিলাম। এগুলা আপনার হচ্ছে ডেটা লিকেজ করা যাবে না। আপনি যেভাবে কাজ করছেন ঠিক ওইভাবেই যেন পুরো কাজটা হয়, ফর বোথ ট্রেনিং এবং টেস্টিং। ওই জিনিসগুলো এখানে বলা আছে। এখানে পুরো চ্যাপ্টারটাই হচ্ছে যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, এর আগে আমরা যেটা পড়েছি, আমরা কিভাবে ডেটা স্প্লিট করব, ডেটা স্প্লিটে 70-30 করলে কি হতে পারে, আমরা হচ্ছে এরপরে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন কিভাবে ইনকর্পোরেট করলাম, এগুলো সব ডিটেলস এখানে দেওয়া আছে, আমাদের এগুলো করা আছে। জাস্ট আপনি হচ্ছে এক নজর জিনিসটাকে দেখবেন, তাহলে ক্লিয়ার হবে। এটা কে ফোল্ডের কে ফোল্ড দিয়ে করা, পাইপলাইন দিয়ে কে, আমি দুটো এক্সাম্পল দিয়েছি, একটা পাইপলাইন একটা কে ফোল্ড, এখানেই দুটো এক্সাম্পল দেওয়া আছে। এই যে পাইপলাইন দিলে আমাদের দুটো লিকেজটা হয়, এবং আমরা কে ফোল্ড দিয়ে করলে আমাদের সেই ডেটা লিকেজ গুলো বন্ধ হয়ে যাবে। হুম, এই এই ফাউন্ডেশন চ্যাপ্টার এইটা যেটা ছিল, এই ইন্ট্রোডাকশন তো ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, চ্যাপ্টার 2 যেটা ফাউন্ডেশন, এই 4টা চ্যাপ্টার, এখানে জাস্ট এটা একবারে বেসিক। আমাদের যেহেতু মেশিন লার্নিং মডেল পড়া আছে, এটা কিছুই না আমাদের কাছে। তারপরেও কি আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। মেইনলি আমরা শুরু করব এইখান থেকে, ডেটা ক্লিনিং। দেখেন ওই জিনিসগুলোই কিন্তু আছে যেগুলো আমরা দেখলাম, ডেটা ক্লিনিং, ফিচার সিলেকশন, ডেটা ট্রান্সফরমেশন, তারপরে হচ্ছে ডাইমেনশনাল রিডাকশন, ওই জিনিসগুলোই কিন্তু, তাই না? তো আজকে আমরা শুরু করব ডেটা ক্লিনিং। আজকে শেষ হবে না, দেখা যাক আমরা 2 দিনে শেষ করতে পারি কিনা। আজকে 2টা বা 3টা চ্যাপ্টার শেষ করার প্ল্যান করবো, 2টা তো মাস্ট। তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বেসিক ডেটা ক্লিনিং। ঠিক আছে, আমি আপনাদেরকে বইটা একটু দিয়ে দিই, আপনারা একটু 5 মিনিট দেখেন। অনেকক্ষণ ধরে কথা বলছি তো, আপনারা যে 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত যেগুলো বললাম একটু 5 মিনিট দেখেন। তারপরে আমি হচ্ছে এই চ্যাপ্টার 5 থেকে শুরু করবো। আজকে আমাদের টার্গেট হচ্ছে 5 এবং 6, এই দুইটা, এবং যদি সম্ভব হয় এইটাকেও দেখেন। দেখেন, বেসিক ডেটা ক্লিনিং। এখানে একটা ডেটা সেট, আপনি ডেটা সেট নিয়ে যখন কাজ করবেন, আমরা যে ডেটা সেট গুলো নিয়ে কাজ করেছি সেই ডেটা সেট গুলো কিন্তু ক্লিন ডেটা সেট ছিল ম্যাক্সিমামই, সবগুলো ছিল বলা যাবে না। সেখানে মিসিং ডাটা,
ডুপ্লিকেট ডাটা, ইউনিক ডেটা, এগুলো প্রায় ছিল না বললেই চলে, কারণ ওগুলো খুবই স্ট্যান্ডার্ড ডেটা সেট, যেগুলোর উপরে আমরা এমএল এর অ্যালগোরিদম গুলো অ্যাপ্লাই করে দিয়েছি। কিন্তু আপনি ধরেন যে রিয়েলি যখন কোনো ডেটা সেটের উপরে কাজ করবেন, যেমন হচ্ছে আপনাকে আমি যে এক্সাম্পলটা দিই সহজে বোঝার জন্য, যে একটা সুপার স্টোরে আপনি কাজ করছেন, সেই সুপার স্টোরের ডেটা সেট আপনাকে অথরিটি ধরা দিয়ে যে বললো যে আপনি এটার উপর কাজ করেন। আপনি যেটাকে ওপেন করার পর দেখছেন যে ওর মধ্যে বহু ইরর আছে। ইরর গুলো কি ধরনের? হয়তো একই কলাম বারবার আছে, একই কলামের মধ্যে সব ভ্যালু একই আছে, একই কলামের যে বিভিন্ন ডাটা তার মধ্যে ভ্যারিয়েশন খুবই কম, ঠিক আছে, রো একাধিক আছে। তো এই ডেটাটাকে তো আপনার ক্লিন করতে হবে, ফ্রেশ করতে হবে। কিছু মিসিং ভ্যালু আছে, আপনি সেগুলোকে কিভাবে পূরণ করবেন? আপনি অ্যালগোরিদম চালাচ্ছেন, কোনো অবজারভেশনে যদি একটা মিসিং ভ্যালু থাকে, অ্যালগোরিদম তো কাজ করবে না, ওটা এরর দেখাবে। আপনি এই কাজগুলো কিভাবে করবেন? তো এই পুরো কাজটাকে আসলে ডেটা ক্লিনিং এর মধ্যে নিয়ে আসা হয়। তো এই চ্যাপ্টারে ক্লিনিং এর বেশ কিছু জিনিস বলা আছে। এখানে মূলত কলাম এবং রো এর উপরে, মানে এই কয়েকটা চ্যাপ্টার আছে পরপর, যে এই ক্লিনিং এর উপরে। তো প্রথম এই চ্যাপ্টার যেটা, এটা বেসিক ডেটা ক্লিনিং। সাধারণত যেটা হয় যে কলাম এর মধ্যে ভ্যালু গুলা একই রকম সব, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ঠিক আছে, তারপরে কলামের মধ্যে ভ্যালু আছে কিন্তু সেগুলোর ভেরিয়েশন খুবই কম, সেগুলোকে আমরা কি করতে পারি? সেগুলোকে ডিলিট করতে হতে পারে। রো আছে, একই রো বারবার আছে, একই রো বারবার রাখা তো দরকার নেই, সেগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করবো এবং ডিলিট করব, এই বিষয়গুলো নিয়েই মূলত এই চ্যাপ্টার 5। আমরা বেসিক ডাটা ক্লিনিং এ এই জিনিসগুলো এখানে দেখবো। এখানে যেটা দেওয়া আছে দেখেন, মেসি ডেটা সেট। আমরা ডেটা সেট গুলো একটু দেখবো যে কোন ধরনের ডেটা সেট এই জিনিসগুলো আছে। আমরা তো একটা ডেটা সেট চুজ করবো এবং সেটার উপরে কাজ করব। তারপরে আইডেন্টিফাই কলামস দ্যাট কন্টেইন এ সিঙ্গেল ভ্যালু। একই কলামের মধ্যে একই ভ্যালু সবগুলা, মানে সবগুলা জিরো, সবগুলো ওয়ান, বা সবগুলো টু, এরকম হয়ে আছে। সেগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব প্রোগ্রাম দিয়ে, এবং সেগুলোকে কিভাবে ডিলিট করব। তারপরে আমরা কিছু কলাম হয়তো দেখলাম যে কলামে ভ্যালু সবগুলো হয়তো একই না, কিন্তু আপনার হচ্ছে অবজারভেশন হয়তো 2000, মানে 2000টা রো আছে, কিন্তু ভেরিয়েশন আছে মাত্র 3টা। সেগুলাকে আমরা আসলেই কোনো কাজ করছে কিনা, কিন্তু যদি কাজ করে তাহলে কিন্তু রাখতে হবে। এরকম ভ্যালু আছে বলেই আপনাকে বাদ দিতে হবে তা কিন্তু না। সেটা যদি আউটপুট কলাম হয় বা আউটপুট ভেরিয়েবল হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাখতে হবে, অবশ্যই রাখতে হবে, তার সাথে কাজই করবে না। কিন্তু যদি ইনপুট ভেরিয়েবল হয় এবং এটা যদি ওই ধরনের কোনো আইডেন্টিফিকেশন না করে, আইডেন্টিফিকেশন করলে আবার রাখতে হবে, যদি না করে তাহলে আমরা সেটাকে ফেলে দিতে পারি। তো সেই কোন কোন কলাম গুলো এরকম আছে সেটা আমরা দেখতে পারি, এবং যদি দরকার হয় সেগুলোকে আমরা রিমুভ করবো। যেগুলোতে আসলে ভেরিয়েন্স কম সেগুলোকে রিমুভ করতে পারি কিভাবে। তারপরে হচ্ছে ডুপ্লিকেট রো আছে কিনা, সেই ডুপ্লিকেট রো থাকলে আমরা কিভাবে সেগুলোকে আইডেন্টিফিকেশন করবো এবং কিভাবে রিমুভ করবো। মূলত এই জিনিসগুলো নিয়েই এই চ্যাপ্টারটা। তো এখানে আপনার দুইটা ডেটা সেট নিয়ে কথা বলছে, একটা হচ্ছে অয়েল স্পিল ডেটা সেট, আর একটা হচ্ছে আইরিস ফ্লাওয়ার ডেটা সেট। আইরিস ফ্লাওয়ার ডেটা সেট নিয়ে তো আমরা কাজ করেছি। হ্যাঁ, এখানে যে ওপেন করা হচ্ছে আইরিস ফ্লাওয়ার ডেটা সেট, এখানে কি সেপেল উইথ, সেপেল লেন্থ, সেপেল উইথ, প্যাটেল লেন্থ, প্যাটেল উইথ, এই চারটা। আর এটা হচ্ছে আপনার আইরিসের যে ফ্লাওয়ার, তার তিনটা স্পেসিস বা প্রজাতির কথা বলা আছে: আইরিস সেটোসা, আইরিস ভার্সিকালার, আর ভার্জিনিকা। এই তো আমরা এটা নিয়ে ডিটেলস কাজ করেছি। তো এইটাতে কি কি সমস্যা আছে এটা আমরা দেখব। আর অয়েল স্পিল ডেটা সেট, এটা মূলত কাজ করা হয় নাই, এটা নতুন ডেটা সেট। আমরা যদি এই ডেটা সেটটাকে একটু দেখি, এই যে অয়েল স্পিল, এটা আপনি ক্যাগলে গেলেও পেয়ে যাবেন। এখানে মোট অবজারভেশন আছে হচ্ছে বেশ বড়ই, 937টা, এবং এখানে কলাম মনে হয় 50টার মতো আছে। আমরা একটু দেখে নিই এখানে অয়েল স্পিল ডেটা সেটটা কি, আমি একটু বলি আপনাদের। অয়েল স্পিল ডেটা সেট হচ্ছে যে, এটা ছবি দেখাই। অয়েল স্পিল ডেটা সেট এইটা, এই যে, এটা আপনি ক্যাগল থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে অয়েল স্পিল, মানে হচ্ছে আসলে আহ, এই যে, এটা হলো একটা ইমব্যালেন্স ডেটা সেট।
একটু থামেন, এটা হচ্ছে 1998 সালে ডেভেলপ করা মূলত। এবং এটা হচ্ছে যে দ্য ডেটা সেট ওয়াজ ডেভেলপড বাই স্টার্টিং উইথ স্যাটেলাইট ইমেজ অফ দ্য ওশান। সমুদ্রের ওপরে আসলে স্যাটেলাইট ইমেজ থেকে ছবি নেওয়া হয় এই ডেটা সেটে যেটা আছে, এবং সেখানে আসলে অয়েল ছড়িয়ে আছে কি পরিমাণ সমুদ্রের ওপরে, কোন কোন জায়গায়, সেটার উপরে বেস করে আসলে বিভিন্ন অবজারভেশন নিয়ে এই ডেটা সেট তৈরি করা। আমি কি বুঝাতে পারলাম? দেখেন এখানে লেখা আছে কিনা, অয়েল স্পিল মানে তেল ছড়িয়ে গেছে, এটা হলো সমুদ্রের উপরে, হ্যাঁ, বিষয়টা হচ্ছে সেরকম। স্যাটেলাইট ইমেজ নিয়ে এই বিভিন্ন টাইপের অবজারভেশন, এখানে যেটা বললাম যে আপনার 937টার মতো মনে হয় অবজারভেশন আছে, এইটা আর কি এখানে বলা আছে। এবং এই ডেটা সেটটা হচ্ছে যে এই ডেটা সেট, এখানে রো হচ্ছে 937টা, এই যে 937টা, এবং কলাম বা অবজারভেশন এখানে লেখা আছে, থাকেন দেখি, আমি ভুলে গেছি, সম্ভবত 50 এরকমই হবে। ওই ডিটেলস তো বলার কথা। ফিক্স দেবে এরকম কেন? আচ্ছা, আমরা অরিজিনালটাই আসি। এইখানে এখানে দেখেন তো, আমরা যদি এই যে 10 of 50 কলামস, টোটাল 50টা কলাম আছে এখানে। এটা ডাউনলোড করলে আপনি পেয়ে যাবেন। 50টা কলাম আছে, আমরা একটু দেখি ওপরে কোনো ভ্যালু দেওয়া আছে কিনা, সেটা একটু দেখি। এটা আবার গেলে সাইন ইন করতে হবে, আরেক ঝামেলা, একটু দেখে নিন আপনারা, আমি মোটামুটি ভাবে একটা ধারণা দিলাম। এখানে হচ্ছে এই- এই যে অয়েল স্পিল ডেটা সেট, সেইটা এই যে 50টা কলাম, এবং এইখানে 937টা রো, যেটা বললাম যে সমুদ্রের উপরে আপনার স্যাটেলাইট ইমেজ দিয়ে বিভিন্ন অবজারভেশন নেওয়া আছে, 937টা অবজারভেশন, এবং প্রত্যেকটা অবজারভেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে বিভিন্ন ভ্যালু। এই যে এখানে এগুলা হচ্ছে এই যে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, এবং সব শেষ কলামটা যেটা রিপ্রেজেন্ট করছে সেটা আসলে মানে এটা বাইনারি ক্লাসিফিকেশন, 1 0 1 0 1 1, যেগুলো বাইনারি ক্লাসিফিকেশন হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন এইটা আমাদের মেজর ফ্যাক্ট না, ধরলাম এটা একটা ডেটা সেট, সে যে ডেটা সেটই হোক না কেন, আমরা এটাকে ক্লিন করব। ঠিক আছে, তো এইটাকে যদি ক্লিন করতে যাই, তাহলে ক্লিনিং এর কি বিষয়গুলো আছে, যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে, ধরেন এই কলামটা সবগুলো ভ্যালুই জিরো, কোনো ভ্যালু জিরোর বাইরে নাই, তাহলে এই কলমটাকে আসলে রাখা দরকার আছে? দরকার নেই। তাহলে এটাকে আমরা আসলে বাদ দেওয়া উচিত, তাই তো? তো এইটা কিন্তু ডেটা ক্লিনিং এর একটা পার্ট। আবার দেখেন আরেকটা এক্সাম্পল দেই, ধরেন যে এখানে একটু উপরের দিকে আসি, যেমন ধরেন এইখানে ভেরিয়েশন, এটা তো বললাম শুধু জিরো, কিন্তু অন্য এখানে এমন কিছু কলাম আছে যেগুলো ভেরিয়েশন খুবই কম, এটা প্রোগ্রাম চালালে ইজিলি বোঝা যাবে, হ্যাঁ। এই যেমন এই কলামটা দেখেন, 87 87 87 87, 75 75 75 75, ভেরিয়েশন খুবই কম। তো এইগুলা কি আসলেই দরকার আছে কিনা, যদি দরকার থাকে রাখতে হবে, কিন্তু আমরা প্রোগ্রাম দিয়ে বের করে দেখবো যে আসলে ভেরিয়েশন কোথায় কম আছে, সেটাকে আসলে আমাদের আদৌ দরকার কিনা। যদি দরকার থাকে রাখবো, না হলে কিন্তু আমরা ডিলিট করবো। তো এইটা ডেটা ক্লিনিং এর মধ্যে পড়ে। তো আমরা এখানে যদি একটু দেখি যে এগুলা এই অয়েল স্পিল ডেটা সেটের উপরে আসলে কিভাবে কাজ করা যায়। ঠিক আছে, এখানে বিভিন্ন রেফারেন্স গুলো দেওয়া আছে। আইরিস ফ্লাওয়ার ডেটা সেটের উপরে আমরা অলরেডি কাজ করেছি, এখানে 4টা ইনপুট এবং একটা আউটপুট ভ্যালু। 4টা ইনপুট ভ্যালু হচ্ছে আপনার, অলরেডি বললাম। তো এটাতেও কি কাজ করা যায়, মূলত এখানে আপনার এই অয়েল স্পিল ডেটা সেটে কলাম নিয়ে কাজ করা হচ্ছে, কলামের ডুপ্লিকেশন নিয়ে, এবং একই ভ্যালু বারবার আছে সেগুলো নিয়ে। আর আইরিস ফ্লাওয়ার ডেটা সেটে আপনার রো এর ডুপ্লিকেশন আছে, সেগুলাকে কিভাবে নিয়ে কাজ করা যায় সেটা বলা আছে।
তো এইখানে আমরা এখন শুরু করব, দেখেন একটা টপিক, আইডেন্টিফাই কলামস দ্যাট কন্টেইন এ সিঙ্গেল ভ্যালু। কলামের মধ্যে একই ভ্যালু আছে, যেমন এরকম, ওই যে দেখালাম সবগুলো জিরো, এরকম যদি কলাম থাকে যে কলামের মধ্যে সবগুলো ওয়ান, তাহলে সেই কলাম নিয়ে আসলেই রাখার দরকার আছে কিনা আমাদেরকে দেখতে হবে, রাখার আসলে দরকার পড়ে না। তো এখানে যদি আমরা এরকম একটা প্রোগ্রাম দেখি, যে দেখেন তো, আমরা এই ডেটা সেটের উপরে যদি এই প্রোগ্রামটা চালিয়ে দিই, আমার এখানে প্রোগ্রাম লিখাই আছে, আমরা এটা সরাসরি ধরি, তাহলে আমার কাজগুলো সেখান থেকেও নিয়ে নেওয়া যায়, দরকার নেই। আমরা যদি এটাকে একটু কপি করে নিই, দেখেন এখানে হচ্ছে এটা নামপাই দিয়ে করা। হুম, এটা পান্ডা দিয়ে না, নামপাই দিয়ে টানা হয়েছে। পান্ডা দিয়েও করা যায় একই জিনিস। থামেন, এখানে আমার প্রোগ্রাম করা আছে, সেটা ধরে টানি, আপনাদের সুবিধা হবে, নাহলে অযথা গেলে সময় নষ্ট হবে। আমি শুধুমাত্র আপনাদের কিছু জিনিস দেখিয়ে দেবো যেন বুঝতে সুবিধা হয়। এটা না, এটা নামপাই দিয়ে করা, ঠিক আছে। যেহেতু আমরা নামপাই দিয়ে সবগুলো করেছি, এখানে নামপাই দিয়েই করি, অযথা চেঞ্জ করার দরকার নেই। এই যে ওই প্রোগ্রামটাই, যেটা হচ্ছে আমাদের আহ এইখানে, এই যে ইম্পোর্ট পান্ডা করলাম, আর এখানে নামপাই থেকে ইউনিক মেথডটাকে নেওয়া হয়েছে। ইউনিক দিয়ে আমাদের কি কাজে লাগবে? ইউনিকটা লাগবে হচ্ছে ওই যে কলামের সবগুলো ভ্যালু ইউনিক আছে কিনা সেটা চেক করবো আমরা। সেই জন্য আমরা এই ইউনিক মেথডটাকে নিয়ে ইম্পোর্ট করলাম। আমাদের এইটা, এই যে ডি ডেটা সেট অয়েল স্পিল, যে ডেটা সেটটা আমরা এখানে দেখালাম, সেটা এখানে দেখাচ্ছে, আমরা এখানে ইম্পোর্ট করলাম, লোড করলাম। এরপরে দেখেন এখানে যেটা দেওয়া হচ্ছে, ফর আই ইন রেঞ্জ ডেটা ডট শেপ ওয়ান। শেপ ওয়ান এর মধ্যে কি আছে? শেপ ওয়ান এর মধ্যে আমরা শেপের মধ্যে কি পাবো? ডেটা ডট শেপের মধ্যে পাবো নাম্বার অফ রো অ্যান্ড কলাম, তাই না? রো হচ্ছে 937টা, কলাম হচ্ছে 50টা। তার মানে এটার ভ্যালু আসবে 50, মানে 0 থেকে 50 পর্যন্ত চলবে। মানে প্রথমে জিরো কলামকে চেক করবে, তারপরে ওয়ান কলামকে চেক করবে, প্রথমে জিরো কলামকে চেক করবে, তারপরে ওয়ান কলামকে চেক করবে, তারপর টু কলামকে চেক করবে, তারপর থ্রি কলামকে চেক করবে, একটা একটা করে চেক করবে। এবং সেই একটা কলামকে যখন প্রথম কলামকে চেক করবে, তখন প্রথম কলামকে প্রিন্ট করে ওই কলামের মধ্যে ইউনিক ভ্যালু কটা আছে সেটা বের করে দিবে। যেমন এই যে ইউনিক, ইউনিক আছে কোথায়? এই যে ডাটা, ডাটার হচ্ছে আমাদের ওই ফার্স্ট কলামের সবগুলা রো নিয়ে কাজ করবে, এবং সেগুলোর মধ্যে ইউনিক ভ্যালু কতগুলো আছে এবং তার লেন্থ কতগুলো, লেন্থ মানে হচ্ছে কতগুলো সে বের করে দিবে। যেমন আমি প্রোগ্রামটা রান করি, দেখেন। হ্যাঁ, এখানে দেখেন, এই যে এই প্রোগ্রামটা যখন আমরা চালালাম, তখন জিরো কলামে, মানে এই যে এই জিরো কলামে, এই কলামে ইউনিক ভ্যালু আছে 238টা। মানে এটা বোঝাচ্ছে ইউনিকনেস কত, এই এই কলামের মধ্যে কতগুলো ইউনিক ভ্যালু আছে জিরো কলামের মধ্যে। তাহলে এই জিরো কলামের মধ্যে ইউনিক ভ্যালু আছে, এই যে 238টা। ওয়ান কলামের মধ্যে 297টা। 3 নম্বর কলামের মধ্যে 933টা ইউনিক ভ্যালু, মানে এখানকার চার হবে এইটার মধ্যে। তাই সবগুলো আলাদা আলাদা।
প্রায়। ঠিক আছে। তো এখানে যেগুলার ইউনিকনেস কম, স্বাভাবিকভাবেই আমরা কিন্তু এর আগে বলেছি যে আহ দুইজন হিউম্যানকে আমরা আলাদা করব, তাই তো? তো তাদের মধ্যে যেই ফিচার গুলা কমন, সেই ফিচার গুলো তো আমরা নিব না। যেগুলো ডিফারেন্স আছে, যেগুলো ফিচারের মধ্যে যেগুলো ডিফারেন্ট, সেই ফিচার গুলোই তো আমরা নিব। একটা মার্কার পেন আর একটা বল পয়েন্ট পেন, এই দুটার মধ্যে আপনি আসলে চিনেন কিভাবে? এইগুলা আসলে আমি জানাবো। এগুলা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে। তো নর্মালি এই দুই ধরনের কলমকে আমরা কিভাবে চিনতে পারি? তাদের ডিসিমিলার ফিচার দেখে। কোনোটা মোটা, কোনোটা পাতলা কলম। ওকে, মানে বল পয়েন্ট পেন সাধারণত পাতলা হয়, আর মার্কার পেন মোটা হয়। কালিও কিন্তু হচ্ছে পাতলা মোটার বিষয় আছে। তো এই ডিসিমিলার ফিচার গুলো দেখে আমরা চিনি। তো যখন আমরা ফিচার নেবো, যে 50টা ফিচার আছে, কিন্তু দেখা যাচ্ছে যে একই কলামে একই রকমের ভ্যালু, মানে তার ইউনিকনেস কম, সেগুলোকে আসলেই রাখার দরকার আছে? রাখলে রাখতে হবে, কিন্তু যদি দরকার না থাকে আমরা বাদ দেবো। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ভেরিয়েশন যেগুলো কম, সেগুলোর দরকারটা কম পড়ে। ঠিক আছে। তো এখানে যেটা আমরা দেখছি, যে দেখেন এখানে এই 9 নম্বর কলামে 57টা ভেরিয়েশন আছে, এবং এখানে যেটা বলা হচ্ছে 22 নম্বর কলামে মাত্র একটা ভেরিয়েশন আছে, মানে একটাই ভ্যালু। 22 নম্বর কলাম মানে কোনটা আমরা যদি একটু দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20, 21 22। ওই যে এই কলামটাই ভেরিয়েশন একটাই। এটা কি এটা মনে হয় 21, এটা 22 হবে। 0 থেকে তো এটা 23, সরি। মানে ওখানকার 22 মানে এখানকার 23। কারণ এখানকার 22 মানে 23, কেননা এটা শুরু হয়েছে 0 থেকে, তাই না? তো এটা 23 হলো যে এই কলামটা, মানে এখানে একটাই ভ্যালু, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা এই কলামটাকে আমরা খুঁজে পেলাম। যেমন এখানে আমরা এই প্রোগ্রাম দিয়ে কি বের করলাম, যে কোন কলামে কি পরিমাণ ভেরিয়েশন আছে। যেমন কোনটাই হচ্ছে দুইটা ভ্যালু, কোনটাই একটা। তো এখানে আমরা এই প্রোগ্রাম দিয়ে অন্তত বুঝতে পারলাম যে আমাদের ভেরিয়েশনটা কোন কলামে কতটুকু। কি এটা বোঝা গেল এই প্রোগ্রাম? কোনো কোশ্চেন? এরপরে দেখেন, এটা শুধু বের করলেই চলবে না, এটা এখানে আরো সহজ ভাবে বের করা যায় সেটা দেখাচ্ছি। যে আমাদের এখানে লোক চালিয়ে করলাম তো, এই যে আপনি যদি এখানে ডিএফ ডট এন ইউনিক দিয়ে করেন, সেক্ষেত্রেও কিন্তু সরাসরি বের হয়ে যাবে। এটা একটা অল্টারনেটিভ মেথড, আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন। আমি ওটা দেখালাম। এরপরে দেখেন ওই কলামটাকে আমরা বাদ দিব, ওই কলামটাকে আমরা বাদ দিতে চাই। তো বাদ দিতে চাইলে কি করব? আমরা হচ্ছে একটা প্রোগ্রাম লিখবো, তাই তো? কি আছে প্রোগ্রামের মধ্যে দেখেন। আমরা ডেটা সেটটাকে এগুলা কি দেওয়া, একটু থামেন তো। এটা এখানে আসলো কেন? একটু থামেন। এখানে হচ্ছে আগের মতোই আমরা রিড সিএসভি করলাম, ইউনিক করলাম, পান্ডাকে ইম্পোর্ট করলাম, ডেটা সেটটাকে লোড করলাম। এখানে আমরা হচ্ছে ইউনিক ভ্যালু কোনটা আছে সেটাকে বের করলাম। তার মধ্যে কি সব ঢুকে গেছে প্রোগ্রামের, হ্যাঁ, জটিল করে ফেলছে এখানে। একটু থামেন, একটু থামেন, প্রোগ্রামটার মধ্যে ঝামেলা দেখা যাচ্ছে। হুম,
একটু ঠিক করি, এখানে কিছু ঝামেলা দেখা যাচ্ছে। একটু থামেন। এটা আমার দরকার নেই আশা করছি। আমি তো এটা চেঞ্জ করবো না, এটা এখানেই করবো। হুম, খেয়াল করুন, এটা দেখেন, আমরা এইখানে যেটা করছি সেটা হচ্ছে আমরা দ্বিতীয় মেথডটা ইউজ করলাম এখানে, হ্যাঁ। এটা আমাদের কনসার্ন না, এটা হলেই হলো, সমস্যা নেই। আমরা এটা হচ্ছে পান্ডার মেথড সরাসরি নিলাম, রিড সিএসভি, ওটাতেও করা যাবে, অসুবিধা নেই। একটা দেখালি হলো। এখানে হচ্ছে এই যে পান্ডা থেকে রিড সিএসভি নিলাম, নেওয়ার পরে ডেটা সেটটাকে লোড করলাম। এটা আরেকটা মেথড, যেটা হচ্ছে আপনার এই যে ডিএফ ডট এন ইউনিক। এখানে আমরা যেটা করলাম এটা একটা অল্টারনেটিভ মেথড, এটা একটা, এটা একটা, বই দুইটা দিয়ে দেখানো আছে। তো এইখানে আমরা লুপ চালিয়ে যেটা করলাম। আর এখানে পান্ডার একটা সরাসরি মেথড আছে, আপনি যদি এন ইউনিক এই মেথডটা ইউজ করেন, তাহলে আপনার কোন কলামে কতগুলা হচ্ছে ইউনিক ভ্যালু আছে সেটা পেয়ে যাবেন আপনি এই যে কাউন্টে। ঠিক আছে? তো এইখানে একটু খেয়াল করেন, এখানে যখনই আমরা এটাকে রিড করলাম, রিড করার পরে যখন যদি শেপ দেখতে চাই, মানে রো কলাম কতগুলো আছে, এটা হলো সেটা 937টা রো আর 50টা হচ্ছে কলাম। এরপরে আমরা কাউন্ট করে এখানে যেটা দেখলাম, এখানে কি দেখলাম যে আমাদের 22তম কলামে শুধু একটাই ভ্যালু, দেখেন এক, কিন্তু শুধু 22-এ আছে, আর কোথাও নাই। মানে আমরা একেবারে একটাই ভ্যালু আছে এরকম কলামকে ডিলিট করতে চাই। তাহলে এটা করার জন্য আমরা যেটা করব, এখানে এটা শর্ট হ্যান্ডে লেখা, সেটা হচ্ছে আই ফর আই কমা ভি ইন ইনুমারেট কাউন্টস ইফ ভি ইকাল টু ওয়ান। এই ভি ইকাল টু ওয়ান মানেই হচ্ছে যে যার ভ্যালু হচ্ছে ওয়ান। আমাদের এই লুপটা চলবে এক থেকে কোন পর্যন্ত, সবগুলা কলাম পর্যন্ত চলবে। এবং যেই যেই ভ্যালু, সেই ভ্যালুটা যখন ওয়ান হবে, সেইটার ইন্ডেক্সটা কত সেই ইন্ডেক্সটা বের করছে। আমরা যদি প্রিন্ট টু ডিলিট, এটা হচ্ছে যে কোন ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সটা হচ্ছে 22। এটা কি বোঝা গেল? এটা চলবে প্রথম থেকে একেবারে নয়, এই আপনার এখানে আমরা যেটা দেখলাম 49টা কলাম পর্যন্ত। ইনুমারের কাউন্টস, এখানে আমরা যদি একটু কাউন্টটা প্রিন্ট করে দেখি, দেখা যাক কাউন্টের মধ্যে কি আসে। দেখেন তো,
কাউন্ট, ভুল করলাম, কাউন্টস, এই যে কাউন্টস এর মধ্যে কি আছে দেখেন, কাউন্টস এর মধ্যে আছে এই যে 0 থেকে, এটা তো হলো যে এইটা শেপ। আর কাউন্টস এর মধ্যে প্রত্যেকটা যে কলাম, এই যে 0 থেকে 49 মানে 50, প্রত্যেকটা কলামের যে ইউনিক ভ্যালু কতগুলো আছে সেটা ডিসপ্লে করছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে এক, এই একটা কত নাম্বার কলাম, ইন্ডেক্সটা কত সেটা বের করতে হবে। এটার জন্য এই প্রোগ্রামটা আই ফর আই কমা ভি, মানে এটা চলবে 1 থেকে 49 পর্যন্ত। এই যে ইনুমারেট কাউন্টস মানে 49 পর্যন্ত চলবে, 0 থেকে 49। এবং যেইখানে ভ্যালুটা হচ্ছে 1, সেইটার ইন্ডেক্স কত সেইটা এসে থাকবে টু ডিলের মধ্যে। টু ডিল মানে টু ডিলিট, এটা আমরা ইন্ডেক্সটা বের করলাম। আমরা যদি এটা প্রিন্ট করি, এটাকে যদি অফ করে দিই তাহলে বুঝতে পারবো 22। এরপরে আমরা 22টাকে ড্রপ করব। দেখেন এই যে ডিএফ ডট ড্রপ টু ডিলিট, মানে এটা হলো ইন্ডেক্সটা। অ্যাক্সিস, অ্যাক্সিস মানে হচ্ছে আমরা এখানে এটা কি কলামের জন্য দেওয়া হচ্ছে, 0 মানে আপনার হচ্ছে রো, আর অ্যাক্সিস 1 মানে হচ্ছে কলাম, মানে 22 নম্বর কলামটা আমরা ডিলিট করতে চাচ্ছি। ইন প্লেস ট্রু, ইন প্লেস ট্রু মানে কি, এখানে যদি আপনি ইন প্লেস ফলস দেন তাহলে এখানে অরিজিনাল যে ডেটা সেট আমরা যেটা ডিএফ এর মধ্যে আছে, যদি ট্রু দেন তাহলে ডিএফটাই চেঞ্জ হয়ে যাবে। আর যদি ফলস দিয়ে এখানে আপনি একটা নতুন ভেরিয়েবল দেন, ধরেন এখানে আপনি দিলেন নিউ, দেওয়ার পরে এখানে দিলেন হচ্ছে ফলস, তাহলে অরিজিনালটা চেঞ্জ হবে না, ডিএফ চেঞ্জ হবে না, কিন্তু যে চেঞ্জটা হলো সেটা নিউ এর মধ্যে থাকবে। আপনার যেটা দরকার আপনি করবেন, এখানে যেটা দেওয়া আছে আমি সেটা করে দিই। এটা হচ্ছে ট্রু, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আহ, এইটাকে ডিলিট করার পরে দেখেন একটা কলাম কিন্তু কমে গেছে। আমি কি এটা বোঝাতে পারলাম? মানে এই প্রোগ্রামটা হচ্ছে যে আপনার ইউনিক ভ্যালু নাই, একই ভ্যালু শুধু, সেইটাকে আমরা ডিলিট করলাম। এটা ওয়ান টাইপস অফ ডেটা ক্লিনিং এর এক্সাম্পল। এটা কি ক্লিয়ার? এটা ঠিক করি, এখানে এটা সমস্যা দেখাচ্ছে, এখানে ঝামেলা হয়ে গেছে। বলেন, এটা নিয়ে কোনো কোয়েরি থাকলে বলেন। কোনো কোয়েরি আছে আপনাদের এটা নিয়ে? আমাকে শুনতে পান? স্যার এনিউমারেট মানে কি জানো? ইনুমারেট এটা একটা কিওয়ার্ড, এটা হলো শর্ট হ্যান্ডে লেখা। এটার যেটা মিনিং সেটা হচ্ছে আই ফর আই ভি। এটার মিনিং হচ্ছে যে এই লুপটা চলবে, ফর লুপ কত থেকে, 0 থেকে ইনুমারেট কাউন্টস মানে হচ্ছে কাউন্টের ভ্যালু কত, 50, মানে 0 থেকে 49, এটা 0 থেকে 49 পর্যন্ত চলবে। এবং ভি এর ভ্যালু যেখানে 1, মানে যেটার ইউনিক ভ্যালু 1, সেইটাকে আপনার কাউন্টের মধ্যে তো 1 আছে তাই না, যেটার ভ্যালু 1 সেইটার যে ইন্ডেক্স সেটা এখানে রাখবে। ঠিক আছে? কি বোঝা স্যার যায়? একটা অন্যভাবে বের করা যায় না? অনেক ভাবে করা যায়, এটা নিয়ে ওর কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আপনি কাজ করছেন হচ্ছে কলামের মধ্যে কোনটা ইউনিক সেটা বের করা, সেটা ধরবেন, এটা ডিলিট করবেন, এই তো। আপনি এখানে এটাকে আবার 100 রকম ভাবে লেখা যায়, বইয়ে আছে জটিল ভাবে লেখা, জটিল ভাবে দেখাই দিলাম। আপনি এখানে বুঝ- 2-3 লাইন শর্ট হ্যান্ডে লেখা, মানে এক লাইনে লেখা, আপনি এটাকে লিখলে 2-3 লাইন লিখতে হবে লুপ করে লিখলে, ওই জন্য এটা করা আছে। বুঝছি স্যার। ঠিক আছে? জি স্যার, ঠিক। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দিতে, এটাকে একটু যদি চেঞ্জ করি, আমরা ধরেন আমরা চাচ্ছি যে এইখানে আমরা এর আগের প্রোগ্রামটাই দেখেন, এখানে তো টু এরও কয়েকটা ভ্যালু আছে না, টু এর আছে 1 2, দুইটা দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাক তো, আমরা টু যদি দিই তাহলে কি হয়। এখানে তখন যদি কি স্যার ইজ ইকুয়াল টু 2 দিবেন? হ্যাঁ টু দিই, দেখেন তো কি হয়। এখানে কতগুলো, আগে তো 1 দিলে একটা ডাইমেনশন কমে যাচ্ছিল, ডিলিট করলাম। টু এখন দেওয়ার মেবি ফলে কি দুইটা হবে, দেখাবে। এই দেখেন দুইটা কমে গেছে।
এবং কত কত ইন্ডেক্স সেটা দেখাচ্ছে 45 49। এই যে এটা হলো। তার সাথে সাথে ডিলেটও হয়ে গেছে। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। এই যে ডিলিট করলাম, এটা হলো ডিলিট করলাম, এই যে স্যার এখানে বের করলাম ইন্ডেক্সটা, সেটা প্রিন্ট করছে। এটা হলো প্রথমটা হচ্ছে তার শেপ কত, দ্বিতীয় হচ্ছে তার ইন্ডেক্সটা কত সেটা বের করলাম, আর তৃতীয়টা হচ্ছে ডিলিট করলাম। এই তো। 50টা থেকে দুইটা গিয়ে 48টা হয়েছে। হ্যাঁ, আপনার এত এখানে প্রোগ্রাম নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই তো। আপনার যেটা দরকার আপনি এখানে শুধু বসাবেন, ডিলিট করবেন, শেষ। ক্লিয়ার? কিন্তু জি এইটা স্যার, হচ্ছে ক্লিয়ার। যখন হচ্ছে মানে টোটালটা হ্যাঁ, নিজের থেকে করা হবে তখন তো স্যার একটু প্রবলেম। এখন তো এটা সাজানো আছে, ভ্যালুটা চেঞ্জ করতেছি, কিন্তু যখন আরেকবার বলেন, নতুন বুঝি করে নাই, করা হবে, বুঝি নাই। স্যার যখন নতুন করে করা হবে তখন না, আসলে এই জিনিসগুলো। না, আপনি চেঞ্জ করবেন না, এভাবেই রাখবেন, কোনো দরকার নেই চেঞ্জ করার। আপনি জাস্ট প্রোগ্রামগুলোকে জোড়া লাগাবেন। আচ্ছা আচ্ছা আপনি এই জায়গায় কোডে হাত দেওয়ার দরকার নাই, কারণ এই অযথা কেন হাত দেবেন কোডে, দরকার নেই তো হাত দেওয়ার। আপনি এখানে 3টা লাইনে লিখে লাভ কি? আপনার দরকার আপনি হচ্ছে কত নম্বর কলামকে চাচ্ছেন সেটা বের করার। আপনি এখানে বসাবেন, কত নম্বর কলামের ইন্ডেক্স আছে সেটাকে ড্রপ করবেন। আমি তো দেখাই দিলাম, এই যে ঝামেলা সলভ। কারণ আপনাকে কিন্তু আউটপুট বের করতে হবে, আপনাকে জিরো থেকে শুরু করলে চলবে না। আপনি তো এটার পারফরমেন্স নিয়ে আসবেন, তাই না? ডেটা সেটের কে আপনি ক্লিন করতে চাচ্ছেন, ক্লিনিং করার জন্য এটাকে কি আর রিচেঞ্জ করার দরকার আছে এই লাইনকে? না স্যার। দরকার নেই তো। দরকার নেই। দেখেন এরপরে আরেকটা ভালো প্রোগ্রাম আছে, সেটা দেখাই, সেটা আরো ইন্টারেস্টিং। এটা হচ্ছে একটা ডেটা ক্লিনিং এর এক্সাম্পল। এই যে ডিলিট কলাম দ্যাট কন্টেইন এ সিঙ্গেল ভ্যালু, আমরা কিন্তু সেটা করে দেখাই, অলরেডি করে ফেলেছি। কনসিডার কলাম দ্যাট হ্যাভ ভেরি ফিউ ভ্যালুজ। ভেরি ফিউ ভ্যালুজ মানে হচ্ছে এখানে আমরা যেটা পাইলাম সেটা তো শুধুমাত্র একটা ইউনিক ভ্যালু দেখিয়েছি। যদি আমরা এটা চালাই 1 দিয়ে, একটা, তাই না? কিন্তু ভেরি ফিউ ভ্যালুজ মানে হয়তো কোনোটা 2টা 4টা, এই যে 9টা আছে, সেগুলো খুবই কম। 9টা ভ্যালু আপনার 934টার মধ্যে, এটাও যে খুব বেশি তা তো না। আমরা সেগুলাকেও কিন্তু কলাম ইচ্ছে করলে কমাইতে পারি। ঠিক আছে? মানে একটা না, বেশি, বাট সেগুলাকে আমরা কমাইতে পারি। এখানে দেখেন প্রোগ্রামটা, এটা একটা মজার প্রোগ্রাম। মানে এখানে প্রোগ্রাম লেখা আছে কিন্তু এলোমেলো কেন হচ্ছে? একটু থামেন তো, দেখি একটু। এইটা দেখেন, যেভাবে করবেন সেভাবে হবে, সমস্যা নেই। এইটা কি দেখেন তো, এটা হচ্ছে ওই একই প্রোগ্রাম। আমরা তো জিরোর পরে 238টা পাইলাম, তাই না? কিন্তু এটা কত পার্সেন্ট ইউনিকনেস, সেই পার্সেন্টেজটা বের করে দিচ্ছে। যেমন ধরেন এই যে 22 নম্বর যে কলাম, সেটা মাত্র ইউনিকনেস হচ্ছে 0.1%। বোঝা গেল? তারপরে এই যে 2, মানে 938টার মধ্যে 2টা, কত হয় দেখেন তো, কত হয় আমি ক্যালকুলেট করে দেখাই। 938-এর মধ্যে, সরি, 2 ভাগ 938, 2 ভাগ 938 কত হয়? ইন্টু 100, কত, 9% হচ্ছে, এত হয়, এত হবে। ক্যালকুলেশনে 92 উঠে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এই যে এটা ইন্টু এই যে 0.2%, এই যে 0.2%, বোঝা গেল? এখন এই যে পার্সেন্টেজ আকারে যদি দেখতে চান, এটা বেশি ভালো না? আগেরটা থেকে তো ভালো। তো এখানে দেখেন ওই যে প্রোগ্রামটা, এবার কিন্তু ওই যে প্রথমটা দিয়ে করা, এখানে তো আমরা যে ডিএফ ডট ইউনিক দিয়ে করলাম, এখানে কিন্তু ডিএফ ইউনিক দিয়ে করা না। এটা হচ্ছে আপনার এই পান্ডার ইয়েটা দিয়ে করা, পান্ডার যে মেথড আছে রিড সিএসভি, সেটা দিয়ে করা। আপনি যেভাবে মনে হচ্ছে আপনি করবেন, সমস্যা নাই। তারপরে এখানে দেখেন ফর আই ইন রেঞ্জ, এখানে কিন্তু ওই যে আপনারা যেটা বলছিলেন যে আমি ওইটা কেন করব, এখানে কিভাবে করা দেখি। এই যে আপনি যেটা এর আগে বলছিলেন যে স্যার এভাবে কেন করব, এটা করার দরকার কি, এই যে এখানে ভেঙে করা আছে। ফর আই ইন রেঞ্জ ডেটা ডট শেপ আই, মানে কত, কতবার আসবে বলেন, কতবার আসবে? 50 বার, তাই না? 0 থেকে
49 যতগুলা পর্যন্ত। কলাম আছে ততগুলা। হ্যাঁ, ততগুলা। তারপরে হচ্ছে নাম্বার আমরা বের করছি, লেন্থ ইউনিক কতগুলা আছে সেটা নামের মধ্যে থাকবে। এরপরে পার্সেন্টেজ করে ওই যে 2 কে দিলাম, যার 2 আছে ধরেন 2 ভাগ এই যে টোটাল নাম্বার অফ কলাম মানে 938 ইন্টু 100। তাহলে প্রথমটা হচ্ছে ইন্ডেক্স, দ্বিতীয়টা হচ্ছে কতবার আছে, তৃতীয়টা হচ্ছে পার্সেন্টেজ। আমরা এটা পেলাম তো নাকি? কোনো কোয়েরি আছে এটা নিয়ে? যাদের এই লাইনটাই সমস্যা তাদের পরের লাইনটাই ক্লিয়ার করা আছে, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করবেন, ইট ইজ নট দ্য ফ্যাক্ট। ঠিক আছে, কিন্তু এখানে পার্সেন্টেজ বের করলাম, ডিলিট করিনি কিন্তু। এখানে শুধুমাত্র যার একটা ইউনিকনেস ছিল তাকে ডিলিট করেছি। এবার আমরা এই প্রোগ্রামে একটা পার্সেন্টেজ ধরে ডিলিট করব। দেখেন পরের প্রোগ্রামটা। দেখে এখানে এখানে ভালো করে দেওয়া আছে, আমি এখানে আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। দেখেন তো এখানে আছে 1%-এর নিচে যাদের, সেগুলোকে রিপোর্ট করো। এখানে তো সবগুলা পার্সেন্টেজ দেখানো হলো, আর এটাতে হচ্ছে 1%-এর নিচে যেগুলো আছে সেগুলাকে রিপোর্ট করতে বলা হচ্ছে। এই যে 1%-এর নিচে আছে হচ্ছে যে 21, 22, 24, 25, 26, 32, 36, 38, 39, 45, 49 পার্সেন্টেজ ধরা হলো কিন্তু। ঠিক আছে, কিছুই তো না। এখানে পার্সেন্টেজ বের করলেন, পার্সেন্টেজ একের নিচে যেগুলা সেগুলাকে বের করলাম। এখানে সবগুলা করেছিলাম, এখানে সবগুলা করিনি, শুধুমাত্র একটা কন্ডিশন বসিয়ে দিয়ে দিয়েছি, কন্ডিশন দিয়ে। ঠিক আছে, কি বোঝা যায়? আচ্ছা, জি স্যার। এরপরে দেখেন, এরপরে আমরা কি করব? এরপরে এই যে জিনিসটাকে সহজ করার জন্য এই যে কোডগুলো লেখা যেন বুঝতে অসুবিধা না হয়। এরপরে দেখেন, এর আগে কি করেছিলাম, যাদের হচ্ছে একটা শুধু ইউনিকনেস ছিল তাকে ডিলিট করেছি। এইখানে 1%-এ কম গুলা ডিলিট করো। 1%-এর নিচে হলে সবগুলাকে ডিলিট করতে চাই। একই প্রোগ্রাম, এখানে হচ্ছে এই জিনিসটা আসলো। ইফ ডিলিটের মধ্যে কোনটা কোনটা ইন্ডেক্স থাকবে, ইফ ওই যে ফর্মুলা, নামের জায়গায় ভি আর ওই যে ডেটা শেপ 0। ঠিক আছে, একের নিচে যদি হয় সেগুলোকে আমাদের হচ্ছে ডিলিট করতে চাই, এবং ড্রপ দিয়ে আমরা হচ্ছে টু ডিলিট, ইন্ডেক্স গুলো চলে আসবে, কলাম ট্রু। দেখেন তো কি হয়, এই যে 21, 23, 24, 25 এই কলাম গুলো এর সাথে মিলে না, এগুলা কিন্তু ডিলিট হয়ে গেছে। 49 থেকে 10টা দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 39টা হয়ে গেছে। কি বোঝা গেল? এভাবে পার্সেন্টেজ ধরে আপনি ডিলিট করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি করবেন। ঠিক আছে, কি বোঝা যায় না কঠিন জি লাগে? স্যার। সহজ জি তো? স্যার, একটু ইজি লাগছে। হ্যাঁ সহজ, সমস্যা নাই। প্রোগ্রাম কিভাবে লিখছে সেটা নিয়ে মাথা ঘামানো যাবে না, প্রোগ্রামের আউটপুট কি হচ্ছে, কোন জায়গায় চেঞ্জ করলে কি ঘটছে সেটা কনসিডার করেন আপনি। আপনাকে র কোড লেখার জন্য কেউ বলবে না। যখন আপনি কোম্পানিতে জব করবেন আপনাকে বলবেন না যে ভাই তুমি বই খাতা বন্ধ করো, ইন্টারনেট বন্ধ করো, করে আমাকে পরীক্ষা দিয়ে প্রোগ্রাম লিখে দাও। আপনাকে বলবে সবকিছু ওপেন, তুমি তাড়াতাড়ি আমাকে কাজটা করে দাও। আপনার হাতে তো কোড আছে, আপনি কোডে খালি জায়গা মতো চেঞ্জ করবেন, বসাবেন, কাজ শেষ। এভাবেই প্রফেশনালরা কাজ করে। ঠিক আছে, তবে কোডের ভিতরে কি হচ্ছে আপনাকে বুঝতে হবে। ওকে, এরপরে দেখেন, এরপরে আমরা যেটা করব, পার্সেন্টেজ ধরে কিন্তু দেখালাম। এই যে এখানে এগুলা কিন্তু ওই যে প্রোগ্রামের মধ্যে লেখা আছে, আমি অলরেডি দেখাই ফেলছি এগুলা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা করলাম যে পার্সেন্টেজ মানে এখানে আসলে কি দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে আপনার যার ইউনিকনেস কম তাকে আমরা ডিলিট করছি। এখানে আরেকটা অল্টারনেটিভ মেথড দেখাচ্ছে যে যাদের ভেরিয়েন্স কম। ভেরিয়েন্স কম মানে হচ্ছে যাদের ইউনিকনেস কম, এখানে ভেরিয়েন্স দিয়ে করা। আপনি ওপরের মেথডটা ইউজ করতে পারেন, নিচের মেথডটা ইউজ করতে পারেন। আমি ওপরেরটা যেহেতু দেখালাম, নিচেরটা দেখাচ্ছেন, একই জিনিস, এটা স্কিপ করব। ঠিক আছে, রিমুভ কলামস দ্যাট হ্যাভ এ লো ভেরিয়েন্স, আমরা অলরেডি যাদের ভেরিয়েন্স লো ছিল সেগুলোকে ডিলিট করে দেখিয়েছি। অতএব এইটা জাস্ট অল্টারনেট মেথড, এইটা স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, ওটাই সহজ, ওপরেরটাই সহজ যেটা আমি দেখালাম। যদি পরে সময় পান নিজেরা দেখবেন। ঠিক আছে, এইটা হলো আমাদের
অয়েল স্পিল ডেটা সেটের উপরে। এরপরে সেকেন্ড ফেজে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আইডেন্টিফাই রোজ দ্যাট কন্টেইন ডুপ্লিকেট ডেটা। ডুপ্লিকেট ডেটা মানে কি? রো সেম, ধরেন এই রো এই রো যদি সেম হয় তাহলে একই রো রাখার কি দরকার আছে? এই কাজ করার জন্য আপনার এখানে যেটা ইউজ করা হচ্ছে সেটা আইরিস ডেটা সেট ইউজ করা হচ্ছে। এই আইরিস ডেটা সেট ইউজ করা হচ্ছে। আইরিস ডেটা সেটে রো ডুপ্লিকেশন আছে, কলামে ডুপ্লিকেশন নাই, রোতে আছে। তো এইটাকে আমরা কিভাবে বের করব? দেখেন এখানে রো ডুপ্লিকেশন কিভাবে বের করতে পারি, কারণ একই অবজারভেশন দিয়ে বারবার রান করানোর দরকার নেই। আপনি ধরেন হচ্ছে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটে আপনার ধরেন 700 সামথিং ডাটা ছিল, ওখানে একই রো বারবার দেওয়ার দরকার আছে? একই পার্সনকে দুবার দেওয়ার দরকার আছে? ডুপ্লিকেশন করার দরকার নেই, এতে আপনার মডেলের পারফরমেন্স খারাপ হয়ে যাবে। তো আমরা এখানে এই ডুপ্লিকেশনটা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখাই। এটা ভেরিয়েন্স, এটা একটু লাগবে না। এইটা দেখেন, এই যে এখানে আমরা পান্না থেকে রিড সিএসভি নিলাম, আইডিএস ডেটা সেটকে ইম্পোর্ট করলাম। আইডিএস ডেটা সেটের নাম ঠিক আছে, আচ্ছা দেখা যাক। এরপরে হচ্ছে এই যে ডিএফ, ওটা কি ছিল? এন ইউনিক, এটা হচ্ছে ডিএফ। এরপরে এটা ডুপ্লিকেটেড, এই মেথডটা ইউজ করলে ডুপ্লিকেট আছে কিনা সেটা আপনাকে বের করে দিবে। এটা থাকছে হচ্ছে ডুপস এর মধ্যে। এরপরে এই যে ডুপস ডট অ্যানি, অ্যানি হচ্ছে এটা একটা বাইনারি আউটপুট দিবে এই মেথডটা, আইদার ট্রু অর ফলস। যদি ডুপ্লিকেট থাকে তাহলে হচ্ছে আপনাকে এটার ভ্যালু হবে ট্রু, আর যদি না হয় তাহলে হবে ফলস। এরপরে কোন কোন রো ডুপ্লিকেট আছে সেটা আপনাকে দেখাবে, ডিএফ ডট ডুপস। এখানে দুইটা প্রিন্ট আছে, এই যে প্রিন্ট ডুপস ডট অ্যানি মানে এটা ট্রু, মানে ডুপ্লিকেট আছে। আর ডিএফ ডট ডুপস এটা হচ্ছে কোন কোন রো ডুপ্লিকেট সেটা দেখাচ্ছে। 34 নম্বর রো ডুপ্লিকেট, 37 নম্বর রো ডুপ্লিকেট, 142 নম্বর রো ডুপ্লিকেট। আমরা একটু দেখি তো, 34 37 না, এইটা এইটার এইটা দেখেন তো সেম না? 5.5, ও না, 34 37, থামেন, 34 37 মানে এর সম্ভবত 33 আর 36 নাকি? কই ডুপ্লিকেট দেখাচ্ছে? থামেন তো, 34 37 142 এ দেখাচ্ছে এই ভ্যালু গুলা। 34 মানে তো 35 হবে না? 34 মানে জিরো থেকে শুরু, হ্যাঁ 35 হবে, এখানে 35 হবে। দেখি 35 আর 38, হ্যাঁ মিল আছে, এই যে ঠিক আছে, ঠিক আছে, জি 35 স্যার। 38, 35 38 মিল আছে। এবং এখানে যে 142, এইটা কার সাথে মিললো? এটা তো দেখাচ্ছে না। এটা কার সাথে মিললো বলেন? 142টা মানে 143টা, তাই না? দেখি 143। 143 কার সাথে মিললো? কেমন কথা, এখানে কি রেজাল্ট দিচ্ছি দেখি, এখানেও আমার তো তাই। কোডের নিয়মটা কি ছিল? জাস্ট ডুপ্লিকেট ভ্যালু গুলো শো করতে হবে। হ্যাঁ ডুপ্লিকেট ভ্যালু গুলো শো করবে, থামেন তো। কিন্তু ডুপ্লিকেট ভ্যালু তো হচ্ছে কার সাথে ডুপ্লিকেট পাইলো? এই ডুপ্লিকেট মানে তো ধরেন এই দুটো এক, এই ইন্ডেক্স গুলো দেখালো, কিন্তু এটা কার সাথে ডুপ্লিকেট হলো? হুম, থামেন একটু দেখি, এটা কি বের করবে কিছু দেখি।
10টা। এইটা কার সাথে ডুপ্লিকেট পেলো একটু চিন্তা করেন। এই দুইটা ডুপ্লিকেট ঠিক আছে, কিন্তু ডুপ্লিকেট অবজারভেশন কার সাথে পাইলো? ভার্জিনিকা, এটাই তো। একশো তিনের সঙ্গে স্যার। 103-এর সঙ্গে দেখেছেন? মিলছে 7.1 না, কই? তো মিলে না। তা কেমনে হইলো? আমি তো একটু দেখি, আমাদের কোথাও মনে হয় একটু হিসাবে ভুল হচ্ছে। Whether a given row is duplicated or not. Rows are marked as either false to indicate that it is not a duplicate or true to indicate that it is a duplicate. If there are duplicates, the first occurrence of the row is marked false by default, as we might expect. The first occurrence of the row is false. Oh, এখানে অন্য ঝামেলা আছে। If there is duplicates, the first occurrence of row is marked false. প্রথমটা আপনার ডুপ্লিকেট দেখাবে না, দ্বিতীয়টা ডুপ্লিকেট দেখাবে, এরকম। এটা ঠিকই আছে। এই 34টার আগে দেখেন এই জিনিস আবার আছে, এই জিনিস আরো একবার আছে। 4.9 মিলান তো, থামেন একটু দেখেন তো, এর আগে আছে 4.9, ওপরেরটাই মিলান। একটা কিছু মনে থাকে না, 4.9 এটা নাকি 4.9 3.1 না? স্যার 102-তে মিল আছে মনে হয়। 102 আবার আসছেন? না থামেন, এটা ওইটাই দেখি। এইটা একটা মিলে 4.8 3.1 1.5 0.1 না, মিলে না। 1.5 খুঁজে বের করে তো মুশকিল। 4.9 3.1 এইটা এইটা একটা মিলে না? 10 নম্বরটা স্যার। 10 নম্বরটা মিলে না? স্যার 10 নম্বরটা মিলে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে, এই যে আমাদেরই ভুল হচ্ছে, এত কিছু তো মনে থাকে না। এই যে if there are duplicates, the first occurrence of the row is marked as false. প্রথমটা ডুপ্লিকেট ধরবে না, পরের যেটা হবে সেটা ডুপ্লিকেট ধরবে। তার মানে এই জিনিস আরো একবার সামনে ছিল, সেগুলোকে ডুপ্লিকেট ধরে নাই। বুঝাতে পারলাম? যেটা 10 নম্বরে আছে জি স্যার, এগুলো 3বার আছে টোটাল আর কি। 3বার আছে, আর এইটা আছে 2বার। প্রথমটাকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয়টাকে ডুপ্লিকেট ধরেছে। যেভাবে চিন্তা করছিলাম যে ডুপ্লিকেট গুলো সব ধরে দিবে, আসলে তা না। যেটা হচ্ছে প্রথমে ডুপ্লিকেট, সেটাকে সে ডুপ্লিকেট ধরে নাই, পরের যেগুলো আছে রিপিটেড আসছে সেগুলোকে ডুপ্লিকেট ধরেছে। কি বোঝা গেল? এই লাইনটা ইম্পর্টেন্ট। স্যার এটা একটা প্রবলেম না যে 10 নাম্বারটা কিন্তু আমার ডুপ্লিকেট ছিল কিন্তু এটা আমি পাচ্ছি না? না না না, প্রবলেম না, এটাই ঠিক। কেন তো ঠিক বলেন? বা স্যার এখানে তো এটাও বলে নাই যে 10 নাম্বারটা ডুপ্লিকেট ছিল, তাই আমরা সেটাকে রিমুভ করে পরে 34 আর 38টাকে না, দেখাইছি। আপনি একটু অন্যভাবে চিন্তা করেন না। আপনি যেভাবে চিন্তা করছেন এই চিন্তাটা এই ক্ষেত্রে এখানে ঠিক না। লজিকটা কি এরকম যে ও হচ্ছে প্রথম কাউন্ট করলো যে ওইটাকেও ডুপ্লিকেট বাদ দিয়ে আপনি শোনেন, পরেরটাকে আপনি এই ডুপ্লিকেটটা কেন ধরছেন আগে বলেন। যে ওইটার মধ্যে ডুপ্লিকেটটা আরেকটা ধরছেন ভ্যালু আছে। ডিলিট করবেন, জি তাই তো? জি জি তো আপনি যদি আগের আগেরটাকেও ধরেন, এটাকেও ধরেন, যদি দুইটাকে ডিলিট করেন তাহলে তো পুরো ডাটাটাই মিসিং হয়ে গেল। একটা রাখতে হবে না? জি 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 স্যার, বুঝতে পারছি। ওই জন্যই আপনার প্রথমটা সে ডুপ্লিকেট বলে নাই, পরে এগুলোকে ডুপ্লিকেট বলেছে। আমরা এখন ডিলিট করলে এগুলোকে ডিলিট করব, এই 3টাকে ডিলিট করলে কি হলো?
এই জিনিস তো তিনবার আছে, প্রথমটা থেকে গেল। এই জিনিস দুবার আছে, প্রথমটা থেকে গেল, দ্বিতীয়টা ডিলিট হলো। কি বোঝা গেল? বুঝছেন নাকি? ক্লিয়ার হয় নাই? ক্লিয়ার হয় নাই? এটা আছে কয়বার? প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। প্রথমটাকে ডুপ্লিকেট ধরে নাই, দ্বিতীয়টাকে সে ডুপ্লিকেট ধরেছে, ধরেন এই যে ক্রস দিয়ে দেখালাম, এবং এখানে রিপ্রেজেন্ট করেছে। আমরা ডিলিট করবো তো এই দুটাকে, স্যার তাহলে প্রথম আলটিমেটলি হচ্ছে মানে প্রথম একটা বাদ দিয়ে পরে যেগুলাই পাবে ওইগুলো হচ্ছে কাউন্ট হ্যাঁ করবে। হ্যাঁ, প্রথমটাকে বাদ দিলে পরে যতবার পাবে ততবার দেখাবে। ঠিক আছে? এখন দেখেন, এটি ঠিক আছে, আমাদের ডেটা ক্লিনিং এর হিসাবে এটাই ঠিক। তাহলে স্যার এরপর 142টা কি অন্য কারোর ডুপ্লিকেট ছিল? অবশ্যই আছে, খুঁজলে পাওয়া যাবে। আমরা তো এই দুটার খুঁজে একটা বের করলাম, এটাও খুঁজবেন, অবশ্যই ভেতরে আছে। ওপরে একটা আছে এই জিনিস, ওই যে ওখানে তো বুঝতে বলেই পারছি দিচ্ছে স্যার, ফলস আছে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এত ছোট জিনিস আসলে মনে রাখা মুশকিল, দেখে বললাম। কি ব্যাপার, এটা কোথায় থেকে আসছে? ওকে, এরপরে দেখেন, ডিলিট রোজ দ্যাট কন্টেইন ডুপ্লিকেট ডাটা। আমরা এখন এটাকে যদি ডিলিট করি, এই যে রিড করলাম, এই যে দেখেন, ডিএফ ডট ড্রপ ডুপ্লিকেটস ইমপ্লিসিট ট্রু। ট্রু মানে কি হচ্ছে, এই মানে মেইন যে ডেটা সেটটা আপনি নিয়ে আসছেন যে ভেরিয়েবলের মধ্যে, ওইটার মধ্যে থেকে ডিলিট করে দেবে। আর যদি এখানে ফলস দেন, তাহলে একটা নতুন ভেরিয়েবল আপনি এখানে দিলে ওই ভেরিয়েবলের মধ্যে সেটা রাখবে, অরিজিনালটা ডিলিট হবে। আমি দেখাচ্ছি তাহলে। এই যে ড্রপ ডুপ্লিকেটস করলে আপনার এখানে শেপটা কত হয় দেখেন, কত 150টা না, তিনটা কমে কত হয়েছে? এই তিনটাকে করেছে। বোঝা গেল? ঠিক আছে? কি বোঝেন নাই? জি তিনটা স্যার। নাই? হ্যাঁ, আমি এই যে এখানে ইমপ্লিসিট ট্রু আর ফলস এর বিষয়টা একটু বলি, খেয়াল করেন। ইমপ্লিসিট আমরা যদি এখানে ফলস করি, এখানে আমি হচ্ছে একটা নাম দিলাম হচ্ছে নিউ। আমার কিন্তু অরিজিনাল ডেটা সেট চেঞ্জ হবে না, এই ভেরিয়েবলের নিউ এর মধ্যে চেঞ্জ হবে। আপনি যদি দেখেন, এটা তো অরিজিনাল, তাই না? আমি যদি প্রিন্ট দিই, প্রিন্ট নিউ ডট শেপ, দেখেন কি হয়। এই যে এইটা হলো 150, এটাও কিন্তু 150ই আছে, চেঞ্জ হয় নাই, যেহেতু এখানে ফলস লিখছি। কিন্তু নিউ এর মধ্যে যখন নিয়ে আসলাম, নিউ এর মধ্যে এটা চেঞ্জ হয়ে গেছে। এটা ট্রু আর ফলস এর পার্থক্য, এটাই। কি ক্লিয়ার? বোঝা গেছে? স্যার বুঝিনি স্যার, একবার বলবেন। এখানে ট্রু যদি দেন আপনি, এখানে আমাদের ডেটা সেট কোনটা, এর মধ্যে আছে না ডেটা সেটটা অরিজিনাল। আপনি যদি এখানে ট্রু লেখেন, তাহলে ডিলিট করার পরে যে চেঞ্জটা হবে সেটা ডিএফ এর মধ্যেই থাকবে, যেটা এখানে লেখা আছে দেখেন। এখানে আমরা যখন ট্রু দিয়েছিলাম, যখন এইখানে ট্রু দিয়েছিলাম, তখন এই চেঞ্জটা কিন্তু এই ডিএফ এর মধ্যেই হচ্ছিল, অরিজিনালের মধ্যে। এখানে যে ডেটা সেটের শেপ দেখলাম 150, এখানে ওই যে ডিএফ এর মধ্যেই কিন্তু চেঞ্জটা হচ্ছে, কমে গেছে তিনটা। আপনি যদি মনে করেন যে না, আমি ওই অরিজিনাল ডেটা সেটকে অক্ষত রাখবো, আমি নতুন আরেকটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে চেঞ্জটা করব, তাহলে আপনি হচ্ছে এখানে যদি ফলস দেন, এবং এখানে যে ডুপ্লিকেটটা যে চেঞ্জ করলেন, করার পরে এটা রাখবেন হচ্ছে নিউ এর মধ্যে। ধরেন একটা ভেরিয়েবল দিলাম নিউ, আপনি এইটার মধ্যে যদি প্রিন্ট করে দেখেন, এইটা চেঞ্জ হবে কিন্তু অরিজিনালটা এক্সাক্ট থাকলো। তার মানে আপনার অরিজিনাল যে ডেটা সেট আপনি নিয়েছিলেন সেটা অক্ষত থাকলো, আপনি নতুন একটা জায়গায় চেঞ্জ করলেন, পরবর্তীতে যেন অরিজিনালটা আপনি নিয়ে কাজ করতে পারেন। কি বোঝা গেল? জি স্যার। এই, এটা এমন কোনো বিষয় না, সিম্পল। বলেন, কোনো কোয়েরি আছে? এই চ্যাপ্টার শেষ, আরেকটা চ্যাপ্টার দেখাবো। এই চ্যাপ্টার নিয়ে কোনো কোয়েরি থাকলে আমাকে বলেন, আমি এই প্রোগ্রামগুলো আপনাদের দিয়ে দিই, একটু রান করেন। কোনো কোয়েরি বা এরকম কিছু?
আচ্ছা, আপনারা দেখেন, খুব কম সময়, তো এত কম সময় আসলে দেখে কোয়েরি করাটা মুশকিল। দেখেন, যদি কোনো কোয়েরি থাকে আমাকে সামনের দিন বলবেন। আমি চ্যাপ্টার 6টা শুরু করলাম। এটা ছোট একটা প্রোগ্রাম দেখলেই হবে। আউটলায়ার আইডেন্টিফিকেশন এন্ড রিমুভাল। আউটলায়ার সম্পর্কে তো আমাদের ধারণা আছেই। আউটলায়ার হচ্ছে আসলে আমাদের রেঞ্জের বাইরের কোনো ডেটা। যদি কোনো ডেটা সেটে একটা, যেমন আমরা বক্স উইস্কার এন্ড বক্স প্লটে কিন্তু দেখেছি যে আমাদের যে মিনিমাম যে ভ্যালুটা থাকার কথা সেই ভ্যালু থেকে 1.5 গুণ যদি বেশি নিচে থাকে, বা মাইনাস ভ্যালু থাকে, বা নেগেটিভ ভ্যালু থাকে, অথবা পজিটিভ যে ভ্যালুটা থাকার কথা সেখান থেকেও যদি 1.5 গুণ বেশি পজিটিভে ভ্যালু থাকে, মানে আমাদের যেটা আসলে এক্সেপশনাল কেস, যেটা জেনারেলি হওয়া উচিত না, ওইরকম যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেটা আমরা আউটলায়ার হিসেবে ট্রিট করি। এখন আউটলায়ার যে আসলে সব সময় খারাপ সেটা কিন্তু বলা যাবে না। যেমন ধরেন যে আমরা যদি পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটের কথা চিন্তা করি, একজন পার্সন হয়তো স্বাভাবিকভাবেই একটা রেঞ্জ ধরলাম যে এটা হলো আপার রেঞ্জ আর এটা হলো লোয়ার রেঞ্জ। একজন পার্সন যার ডায়াবেটিকের রেঞ্জ হয়তো খুবই বেশি, যেটা আমরা কোনো সময় চিন্তা করতে পারি না, বাট আছে তার, আমরা সেটা ডেটা সেটে আমরা সেটাকে বলছি আউটলায়ার। আবার একজন পার্সন যার ডায়াবেটিকের যে লেভেল হওয়া উচিত সাধারণত ধরেন 6 হওয়ার কথা, কারো হয়ে আছে ধরেন 2, যেটা অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু হয়তো 2 হয়ে আছে, বাট সে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। হতেই পারে, এরকম কিছু ঘটনা আছে। আপার এবং হায়ার, তা আমাদের মনে হচ্ছে দিজ আর আউটলায়ার্স, বাট এটা আউটলায়ার না, নাও হইতে পারে, আবার হতেও পারে। তো আমি আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি যে আমরা মেশিন লার্নিং মডেল গুলাতে যদি আউটলায়ারকে ডিটেক্ট করে সেগুলোকে বাদ দিই, রেজাল্ট ভালোই আসে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রেজাল্ট খারাপ আসে। তাহলে এখন আউটলায়ার গুলাকে আসলে দেখতে হবে যে আউটলায়ার বাদ দিয়ে কি রেজাল্ট ভালো আসছে, না আউটলায়ার সহ রেজাল্ট ভালো আসছে। আপনাকে এটা চেক করে দেখতে হবে। ধরেন যে আপনি আউটলায়ার বাদ দিলেন, তারপরে একজন পার্সন আসলো যে এর কাছাকাছি একটা, তাহলে কিন্তু এ ঠিক মতো প্রিন্ট করতে পারবে। আর যদি আউটলায়ারকে বাদ দিয়ে আপনি রান করেন, এ যদি নাই থাকে, এর কাছাকাছি যদি কেউ আসে, এতে এটাকে ক্লাসিফাই করতে পারবে না। তো আউটলায়ার যে আসলে সবসময় খারাপ সেটা বলার সুযোগ নাই, মানে আমরা যাকে আউটলায়ার বলছি সেটা কি আসলে আউটলায়ার কিনা সেটা চিন্তার বিষয় আছে। তো যাই হোক, সাধারণত, তবে এটা হলো এক্সেপশনাল কেস, সাধারণত আউটলায়ারকে আমরা বাদ দেওয়ার চিন্তাই করি। তবে বাদ দেওয়ার আগে অবশ্যই একটু চেক করে দেখতে হবে যে বাদ দিলে রেজাল্ট ভালো আসছে না খারাপ আসছে। যদি ভালো আসে ডেফিনেটলি আমরা রেখে দেবো, যদি খারাপ আসে বাদ দেবো। ওকে, এগুলো আমাদের পরে আছে, আমরা দেখবো ধীরে ধীরে। তো যাই হোক, এই চ্যাপ্টারে মূলত আউটলায়ার আইডেন্টিফিকেশন এবং রিমুভাল আমরা কিভাবে করতে পারি। যেমন একটা ডেটা সেটের আউটলায়ার মানে কি, রেঞ্জের খুব বাইরে অথবা মানে একেবারে খুবই বেশি অথবা খুবই কম, এরকম যদি কোনো ডাটা থাকে তাহলে আমরা কি করব। তো এখানে অনেকগুলো মেথড এখানে দেওয়া আছে। এইখানে আপনার হচ্ছে আউটলায়ার কি, আউটলায়ার কিভাবে কাজ করে, এখানে 3টা মেথড দেওয়া আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড, একটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মেথড, আর একটা হচ্ছে অটোমেটিক আউটলায়ার ডিটেকশন। তো আমি আপনাদের শুধু অটোমেটিক আউটলায়ার ডিটেকশনটা দেখাবো, এটা ভালো কাজ করে। ঠিক আছে, তো এটা একটু দেখেন। এইটার জন্য আমরা চলে যাব একেবারে শেষের দিকে। এই যে অটোমেটিক আউটলায়ার ডিটেকশন, এখানে আমাদের আসলে আমাদের একটা বিল্ট ইন ফাংশনই আছে। এটাকে হচ্ছে এই যে লোকাল আউটলায়ার ফ্যাক্টর বলা হয়, এলওএফ। এই মেথডটা আমরা ইউজ করলে সে নিজেই আসলে আউটলায়ার আছে কিনা সেটা সে বের করে দেবে। ঠিক আছে, তো এইখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। এটা একটা হাউজিং ডেটা সেট যেটা আমরা করেছিলাম। সেই হাউজিং ডেটা সেটের ওপরে এই আউটলায়ার আছে কিনা সেটা বের করে আমরা এটার ইরোরটা, যদি এটা রিগ্রেশন প্রবলেম, ইরোরটা যদি বের করে দেখি যে আউটলায়ার রেজাল্ট ভালো করছে না খারাপ করছে, তাহলে কিন্তু ক্লিয়ার হবে। এখানে সরাসরি প্রোগ্রাম দিয়ে একবার পুরো অ্যাপ্লিকেশনের মতো করে করা, আমরা সেটাই দেখবো। ঠিক আছে, তো এলওএফ, লোকাল আউটলায়ার ফ্যাক্টর, এই ক্লাসটা বা এই মেথডটা যদি আমরা ইউজ করি তাহলে সে নিজেই আউটলায়ার আসলে বের করে দেয়। এবং সেটাকে বাদ দিয়ে আমরা যদি মানে এখানে 2টা প্রোগ্রাম দেখাবো, একটা হচ্ছে আউটলায়ার ধরেই করা, আর একটা হচ্ছে আউটলায়ার রিমুভ করে করা, কোনটা রেজাল্ট ভালো আসে। এবং এটা এই যে হাউজিং ডেটা সেটের উপরে, আমাদের হাউজিং ডেটা সেট নিয়ে আমরা কিন্তু কাজ করেছি। আমাদের 14টা টোটাল ফিল্ড ছিল, তার মধ্যে প্রথম 13টা ইনপুট এবং লাস্ট ওয়ান কে আমরা আউটপুট হিসেবে ধরেছি, কেন? তো এইটার উপরে আমরা কাজ করতে চাই।
আমরা একটু প্রোগ্রামের মধ্যে চলে যাব এখন। এটা এখন এটা যেটা দেখাচ্ছে প্রথম অবস্থায়, এটা আমরা সবাই জানি, এটা আগেই করেছি। এটা হচ্ছে এইটা হচ্ছে থামেন একটু দেখে নিই কিভাবে আছে। এই যে লিনিয়ার রিগ্রেশন, এটা রিগ্রেশন প্রবলেম মনে আছে তো নাকি? হাউজিং এর প্রথম 13টা ছিল ইনপুট, আর লাস্টেরটা ছিল আউটপুট, তাই তো? এখানে ওই যে লিনিয়ার রিগ্রেশন ইউজ করা হয়েছে, ট্রেইন টেস্ট স্প্লিট। এখানে আসলে আমরা যেহেতু এখানে আসলে ইয়েটা করা হয় নাই, আপনাদের কে ফোল্ডটা দেখানো হয় নাই, কারণ আমরা এখানে আউটলায়ারটাকে ফোকাস করার চেষ্টা করছি। আপনি ইচ্ছা করলে কে ফোল্ড করতেই পারেন। এখানে ওই যে স্প্লিটটা করা হয়েছে, ট্রেইন টেস্ট স্প্লিট 67% আর 33%। ঠিক আছে, আমরা একটু প্রথম থেকে দেখি। রিড সিএসবি এটা আমরা জানি, ট্রেইন টেস্ট স্প্লিট এই মেথডটা আমাদের জানা, লিনিয়ার রিগ্রেশন এটাও জানা, মিন অ্যাবসলিউট ইরর এটা আমরা রিগ্রেশনের ক্ষেত্রে সাধারণত ইররের অবস্থা বের করার জন্য ইউজ করি। আমরা হাউজিং ডেটা সেটটাকে লোড করলাম, এরপরে ভ্যালু গুলাকে নিয়ে আসলাম, এরপরে আমরা ইনপুট আর আউটপুটটাকে ঠিক করছি। এক্স হলো ইনপুট, ওয়াই হলো আউটপুট। এক্স এর মধ্যে কি থাকছে? -1 মানে কি বলেন তো? এর মানে কি? স্লাইসিং, লিস্টের স্লাইসিং। স্লাইসিং এখানে কি হবে? এর মানে হচ্ছে সবগুলা রো, আর এটার মানে হচ্ছে শেষেরটা বাদ দিয়ে তার আগে পর্যন্ত সবগুলা কলাম। মানে আমাদের 14টা যদি কলাম থাকে, তাহলে প্রথম 13টা কলাম ইনপুটের মধ্যে আসবে। কি ক্লিয়ার? ঠিক আছে, কথা বলেন, কোনো বুঝতে অসুবিধা? স্যার তাহলে শুধু না 12 লিখলে চলতো না? তাও হয়তো আগের মতো করে করলেও চলবে, এটা আরেকটা অল্টারনেটিভ মেথড। আচ্ছা। আর ওয়াই এর মধ্যে কি থাকবে? শুধু লাস্টটা আর সবগুলা রো। ওইটাও যদি বসিয়ে দেন তাও হবে, সমস্যা নেই, এটা আরেকটা মেথড। ওখানে আমরা 13 বসিয়েছিলাম, আর এখানে আমরা বসালাম যে লাস্টের থেকে লাস্টের -1 মানে লাস্ট ইন্ডেক্স, তাই তো? তো লাস্টের আগ পর্যন্ত নিবে, আর এটা হলো লাস্টের থেকে। তাহলে আমরা এক্স ওয়াই এর মধ্যে আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে ওই যে একই ব্যাপার, টেস্ট চেইন স্প্লিট, ইনপুট আউটপুট, টেস্টের সাইজ হচ্ছে 0.33, র্যান্ডম স্টেট তো লাগার কথা না এটা। এরপরে এক্স ট্রেইন, এক্স টেস্ট, ওয়াই ট্রেইন, ওয়াই টেস্ট তো বারবার বলা হয়েছে, আমরা এটাকে স্প্লিট করে নিলাম। এরপরে আমরা মডেলের নাম দিলাম লিনিয়ার রিগ্রেশন। এরপরে হচ্ছে আমরা ট্রেইন করছি মডেল ফিট এক্স ট্রেইন ওয়াই ট্রেইন। তারপরে হচ্ছে আমরা মডেল ডট প্রিডিক্ট করছি এক্স টেস্ট দিয়ে। ঠিক আছে, এক্স টেস্ট দিয়ে করার পরে এটা রেজাল্ট আসছে। এটার মধ্যে আমরা যদি এটার ইরোরটা বের করতে চাই, যে আসলে ইরোরটা কত আসছে, তাহলে আমাদের এই যে মিন অ্যাবসোলিউট ইরোর, এটা যদি বের করি রেজাল্টটা কত আসছে আমরা যদি দেখি এখানে 3.040। ওকে, এরা রিপোর্ট করছে কত? এরা রিপোর্ট করছে 3.417, আমাদের কিন্তু হয়ে গেল 3.040। দেখা যাক কি হয়। ঠিক আছে, এরপরে আমরা এখন এই লোকাল আউটলায়ার ফ্যাক্টর ইউজ করব, এলওএফ ইউজ করব, করে কি হয় সেটা দেখবো। কোডটা সরাসরি নিয়ে আসাই, সে নিজেই কিন্তু আসলে আউটলায়ারকে রিমুভ করে দেয়। প্রোগ্রামটা দেখি, এই যে এইটা নতুন আনা হলো, স্কেলারনের নেইবারস এর মধ্যে আছে ইম্পোর্ট লোকাল আউটলায়ার ফ্যাক্টর। এটা ডেটা সেটটাকে লোড করলাম আগের মতো, প্রথম 13টা কলাম ইনপুট, লাস্টেরটা আউটপুট, চেইন টেস্ট আলাদা করলাম। র্যান্ডম স্টেটটা একটু থামেন তো, র্যান্ডম স্টেটটা বাদ দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে। র্যান্ডম স্টেটটা থাকলে আপনার ওই একটু সুবিধা হয়। এখানে কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, র্যান্ডম স্টেটটা এখানে রাখলে রেজাল্ট একটা লেভেলে আসবে, কারণ এটা আসলে ওই আমাদের যেহেতু সবই স্ট্যাটিস্টিক্স, মানে স্টকাস্টিক্স নেচারে কাজ করে, স্টকাস্টিক্স গ্রেডিয়েন্ট ডিসেন্টে, সেখানে র্যান্ডম ভ্যালু গুলো সিলেক্ট করার জন্য আমরা যদি র্যান্ডম স্টেটটাকে সিলেক্ট করে দিই, তাহলে সে হচ্ছে একটা মানে র্যান্ডম ভ্যালু গুলা এক্ষেত্রেও যা এক্ষেত্রেও তা একইভাবে নেই।
আর যদি আমরা এই ভ্যালুগুলো আলাদা করে দিই বা না দিই, ডিফল্ট আকারে সে নিয়ে নেয়, তখন কিন্তু আলাদা হয়ে যায়। ওই জন্য রেজাল্ট গুলো একরকম পাওয়াটা মুশকিল, কম্পারিজন করাটা মুশকিল। এই যে দেখেন এবার আসছে 3.656 র্যান্ডম স্টেট 1 এর জন্য। আমরা যখন এটা দিয়েছিলাম না, সে বাই ডিফল্ট এখানে একটা ধরে নিয়েছিল, তার জন্য ওটা আসছিল। ঠিক আছে, কি বোঝা গেল? র্যান্ডম স্টেট আপনি না দিলেও হবে, কিন্তু যেহেতু আমরা কম্পেয়ার করছি এইটার সাথে, মানে এইটার এই যে লোকাল আউটলায়ার ফ্যাক্টরস, তাহলে এইটার যদি যেভাবে স্প্লিটটা করছে ডেটা সেটটাকে, সেই স্প্লিটটা এটার আর এটার যদি সেম করতে চাই, তাহলে আমাদের র্যান্ডম স্টেটটা দিতে হবে। আর যদি আমরা সেম না করতে চাই, তাহলে র্যান্ডম স্টেট দেওয়ার দরকার নেই। কিন্তু যেহেতু কম্পারিজন করছি, কম্পারিজনটা একই লেভেলে হলে ভালো। মানে যে ডাটা দিয়ে ট্রেন করছে এখানেও সেই ডাটা দিয়ে ট্রেন করবে, এখানে যে ডেটা দিয়ে টেস্ট করছে এখানেও সেই ডাটা দিয়ে টেস্ট করবে, যদি আমরা র্যান্ডম স্টেটটা একই বসাই। বোঝা গেল? এই যে 1 বসানোর ফলে কিন্তু এটা বেড়ে গেছে। ঠিক আছে, আমরা ধরলাম তাহলে এটা হচ্ছে 3.652, মানে এখানে যদি 1 দেন এখানেও 1 দেবেন, এখানে 2 দিলে এখানেও 2 দেবেন, মানে একই লেভেলে আনার জন্য। তাহলে এটার রেজাল্ট এই যে এটা আসলো 3.656। আর এইখানে আমরা যেটা করলাম, এখানে সব সেমি। এখানে একটা জিনিস করা হয়েছে, আমরা এখানে যে স্প্লিটটা করলাম, স্প্লিট করার পর এক্স ট্রেইন আর ওয়াই ট্রেইন এই দুইটার শেপ কি সেটা দেখানো হচ্ছে। আমরা যদি একটু শেপটা দেখি, দেখেন শেপ হচ্ছে 338-13, মানে এখানে ভ্যালু আছে 338টা। আমাদের যদি এই ডেটা সেটটা আমরা দেখি, ডি হাউজিং, এটা না, এইটা যদি দেখি, এখানে আমাদের ভ্যালু আছে এই, কি ব্যাপার, হ্যাঁ ঠিকই আছে, 506টা। 506-এর মধ্যে আপনি যদি 70% চিন্তা করেন, মানে 67%, 6 ইন্টু 0.67, এই যে 339, তাই না? এই যে 338-39 ওই আর কি, একটা এদিক ওদিক গেছে আর কি, রাউন্ড করার পর। তাহলে আমাদের এইখানে এই যে ইনপুটের শেপ হচ্ছে 338 বা 39 এরকম, আর হচ্ছে 13টা কলাম, আর আউটপুট হচ্ছে একটাই কলাম, এই যে 338টা। ঠিক আছে, এরপরে দেখেন এই যে এখানে কিন্তু লোকাল আউটলায়ার ফ্যাক্টরটা আমরা ইউজ করছি। এই শেপটা কেন দেখলাম? লোকাল আউটলায়ার ফ্যাক্টর ইউজ করার পরে কি ঘটছে শেপের, সেটা আমরা দেখব। সেই জন্য মানে কিছু অবজারভেশন তো আউটলায়ার হিসেবে ধরে সে বাদ দিতে পারে, তাই না? সেটাই দেখব। লোকাল আউটলায়ার ফ্যাক্টর, এটা একটা মেথড, এটাকে আমরা কি করছি, এই যে এলওএফ এর মধ্যে রাখলাম, এলওএফ ডট ফিট প্রিডিক্ট এক্স ট্রেইন। এখানে যেটা দিয়ে আমরা ট্রেন করব, এই ট্রেনটাকে আমরা প্রিডিকশনের মধ্যে নিয়ে আসলাম। মানে এই ট্রেনের ডাটাটার মধ্যে যে আউটলায়ার আছে কিনা, যদি থাকে সে বাদ দেবে। আমাদের তো টোটাল ডেটা সেট হচ্ছে ধরেন যে এতখানি, তাই না? এর মধ্যে এতটুকু ট্রেনের আর এটা হলো টেস্টের, এর মধ্যে সরি, এটা হলো ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, আর এতটুকু হচ্ছে ট্রেনের জন্য আর এটা হচ্ছে টেস্টের জন্য। এই তো, ঠিক আছে। তো এখন এই ট্রেনিং এর যে ডেটা, এই ডেটার মধ্যে, এই ট্রেনিং এর এই ডেটার মধ্যে যদি কোনো আউটলায়ার থাকে, তাহলে সে এখানে অটোমেটিকলি বাদ দিবে। এখানে লোকাল আউটলায়ার ফ্যাক্টর একটা মেথড, এর মধ্যে প্রোগ্রাম লেখা আছে, বিল্ট ইন ফাংশন, সে নিজেই বাদ দিয়ে দেখবে যে হলো কতটুকু বাদ দেওয়া যায়। এরপরে দেখেন এর মধ্যে সে কিন্তু এই যে এক্স ট্রেইন যেটা, এটাকে দিয়ে প্রিডিক্ট করে কতটুকু বাদ দেওয়া যায় সেইখানে রাখবে। ঠিক আছে, আমি যদি এটা একটু ছেড়ে দিই, প্রিন্টটা করি, তাহলে কি দেখায়, এই যে এখানে দেখেন কোথাও +1 আসছে, কোথাও -1 আসছে। +1 আর -1টা কি দেখেন, সিলেক্ট অল রোজ দ্যাট আর নট আউটলায়ার। ঠিক আছে, এখানে কথা লেখা আছে, একটু দেখি। এই যে we can achieve this by defining the local outlier factor model and using it to make a prediction on the training dataset, making each row in the training dataset as normal one and outlier -1. যেগুলা -1 সেটা আউটলায়ার।
তার মানে এখানে আমরা এলওআর ইউজ করার পর, ঠিক আছে, এলওআর ইউজ করার পর আউটলায়ার কি হবে? আউটলায়ার মানে কি? অবজারভেশন গুলো আউটলায়ার হবে, তাই না? ধরেন এইটা আউটলায়ার হতে পারে রো ওয়াইজ, কলাম তো আর আউটলায়ার হবে না, রো ওয়াইজ আউটলায়ার হবে। তো এখানে আমাদের কলাম কিন্তু 338টাই আছে এখানে। এর মধ্যে কোনোটা +1 কোনোটা -1, যেগুলা -1 সেগুলা আউটলায়ার। এবং এটা কে ডিফাইন করে দিচ্ছে? এই যে -1 কিছু কিছু আছে, এগুলো ডিফাইন করে দিচ্ছে এই যে এলওআর, লোকাল আউটলায়ার ফ্যাক্টর। আমরা এই যে এখানে লোকাল আউটলায়ার ফ্যাক্টর মেথডটাকে যদি এখানে এক্স ট্রেইনের মধ্যে ট্রেইনে যে ডেটা সেট সেটার মধ্যে ইউজ করি তাহলে সে বের করে দেবে। এরপরে আমরা কি করছি, যেগুলা আউটলায়ার সেগুলোকে বাদ দেবো ট্রেন করার সময়, আউটলায়ার গুলো তো বাদ দিয়ে ট্রেন করব। তাহলে এর মধ্যে আছে কি? সবগুলা +1ও আছে -1ও আছে, অরিজিনালও আছে -1ও আছে। আমরা শুধু এটা করে কি করলাম, যেগুলা হচ্ছে আউটলায়ার আছে সেগুলো 1 দিলাম, এখানে কি আসবে 1 না হলে -1। যেগুলা 1 সেগুলা হচ্ছে নর্মাল, আর যেগুলা -1 সেগুলা আউটলায়ার। তাহলে এখানে আমরা এখন ঠিক করব যে যেগুলার ভ্যালু -1 না, নট ইকুয়াল -1, এই যে YHAT এই ভ্যারিয়েবলের মধ্যে যেগুলার ভ্যালু এই যে নট ইকুয়াল -1, যেগুলার ভ্যালু -1 না সেগুলা কোথায় আছে সেগুলাকে মার্ক করো, বুঝছেন? মানে +1 গুলা নিব। এরপরে এক্সট্রেইনের মধ্যে কি থাকবে, এই যে যেগুলা মার্ক করা আছে সেই ইন্ডেক্স গুলা সব ভ্যালু গুলো নিয়ে নেবো। আর ওয়াই চেইনের মধ্যে যেগুলো মার্ক করা আছে সেগুলো নেব। আমি কি এটা বোঝাতে পারলাম? তার মানে কি থাকবে, এই মার্কের মধ্যে কি আছে দেখেন, মার্কের মধ্যে এই যে ট্রু আর ফলস আছে। এটা কি বোঝাতে পারলাম? কনফিউজ হয়ে গেলেন? এক্স ট্রেইন আর ওয়াই ট্রেইন এখানে কি আছে? এক্স ট্রেইন এর মধ্যে আছে হলো আউটলায়ারও আছে, নর্মাল ডাটাও আছে। আমরা এই এলওআর দিয়ে আমরা ডিফাইন করলাম যে যেগুলার ভ্যালু 1 সেগুলা নর্মাল, আর যেগুলার ভ্যালু -1 সেগুলো হচ্ছে আউটলায়ার। এখন যেগুলার ভ্যালু -1 না, মানে যেগুলোর ভ্যালু 1, আমরা সেগুলোকে এক্স ট্রেইন আর ওয়াই ট্রেইনের মধ্যে নিলাম, কারণ আমরা এগুলো দিয়ে লার্ন করবো, যেটা এই যে এখানে আছে। আমরা যদি এখন শেপটা প্রিন্ট করে দেখি এখানে, দেখেন তো কতগুলা আউটলায়ার ছাড়া আছে, 291টা। 334-এর মধ্যে, এটা একটু বাদ দিই, 334-38-এর মধ্যে 291টা নর্মাল পাওয়া গেছে, বাকিগুলো আউটলায়ার ছিল 38টা, আর ওদিকে হলো প্রায় 48টার মতো। আমি কি বুঝাতে পেরেছি? এই যে যেগুলা ট্রু সেগুলো নর্মাল, যেগুলা ফলস সেগুলো আউটলায়ার, -1 যেগুলো সেসব জায়গাতেই ফলস লেখা আছে দেখেন। ঠিক আছে, এ পর্যন্ত কি ক্লিয়ার না ক্লিয়ার না বলেন, কথা বলেন, বোঝা গেছে? কোনো রেসপন্স নাই। জি ঠিক আছে স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আউটলায়ার গুলো বাদ দিয়ে শুধু যেগুলো নর্মাল ডাটা সেটা পাইলাম। এরপরে আমরা হচ্ছে আবার ওই আগের মতো আমরা হচ্ছে আবার ট্রেন করব লিনিয়ার রিগ্রেশন দিয়ে, আগে যেমন করেছিলাম ওরকম এক্স ট্রেন ওয়াই ট্রেন। মানে এক্স ট্রেন ওয়াই ট্রেন এর মধ্যে এখন শুধুমাত্র নর্মাল ডাটা আছে, আউটলায়ার ছাড়া। আমাদের কিন্তু অবজারভেশন কমে গেল, 338 থেকে চলে আসলো 291। এরপরে আমরা টেস্ট করলে কত রেজাল্ট পাবো আপনাকে আমি দেখাই। .590, এখানে পাওয়া গেছে 3.65, একটু কমেছে। তবে এটা অবশ্যই এই র্যান্ডম স্টেট একই রাখবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না কম্পারিজনটা। কিছুটা কমেছে আউটলায়ার বাদ দিয়ে, সবসময় কমবে নট নেসেসারি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমে, কিন্তু অনেক সময় বেড়ে যেতে পারে। টেস্ট করে দেখতে হবে। মানে এইখানে আমরা করলাম আউটলায়ার সহ, এটা হচ্ছে আউটলায়ার ছাড়া। বুঝা গেল? আমরা কিন্তু যেটা পড়ছি আজকে নতুন টপিক, এবং আজকে শুরুই করেছি হচ্ছে ডেটা প্রিপ্রসেসিং দিয়ে। ডেটা প্রিপ্রসেসিং এর প্রথম কনসেপ্টটা আমরা দেখছি ডেটা ক্লিনিং। ডেটা ক্লিনিং মানে হচ্ছে আমার যে ডেটা সেট, সেই ডেটা সেটটাকে কত ইফেক্টিভলি আমি প্রি প্রসেস করে
মেশিন লার্নিং অ্যালগোরিদমে ফিট করাবো, ইনপুট দিব। তো এই ডেটা সেটটাকে আমরা প্রথমে কি করলাম, আমরা কলাম 5 নম্বর চ্যাপ্টারে কি ছিল, কলাম ডুপ্লিকেট থাকে, সরি, কলামের ভ্যালু যদি ইউনিক হয় সেই কলামকে বাদ দিচ্ছিলাম, একটা পার্সেন্টেজ ধরেও যদি ইউনিক হয় সেটাকে বাদ দিচ্ছিলাম, যদি রো বা অবজারভেশন একের অধিক থাকে, একই রো বারবার থাকে, সেটাকে ডিলিট করছিলাম। এইখানে যেটা করলাম চ্যাপ্টার 6-এ সেটা হচ্ছে আউটলায়ার যদি থাকে আমরা আউটলায়ারকে বাদ কিভাবে দিতে পারি এবং কিভাবে রান করছি। ঠিক আছে, প্রি প্রসেসিং যদি আপনি ভালো করতে পারেন আপনার রেজাল্ট ইনহ্যান্স হবে। মূলত ডেটা সায়েন্টিস্ট যারা তারা সব জায়গাতেই কাজ করে, পুরো ব্লকের সব জায়গাতেই কাজ করতে হয়, মেশিন লার্নিং মডেলেও কাজ করতে হয়, তবে ডেটা প্রি প্রসেসিংটা খুব ইম্পর্টেন্ট, এটার ফ্লেক্সিবিলিটি বেশি। এখানে আপনার ডেটা সেটটাকে যদি আপনি ঠিকঠাক মতো প্রিপেয়ার করতে পারেন, মানে প্রবলেমটাকে ফোকাস করে, তাহলে রেজাল্ট অনেক ভালো হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বলেন কোনো কোয়েরি যদি আপনাদের থাকে। আছে কোনো কোয়েরি বা বুঝতে অসুবিধা এরকম কিছু? আমি আপনার, হ্যাঁ বলেন বলেন। স্যার এই আউটলায়ার স্যার বাদ দিব নাকি সহ সহ করব, এই জন্য আমাদের চেক করে দেখতে হবে আগে। অবশ্যই তাছাড়া টেস্ট করে ডেটা সেট দেখে বোঝার উপায় নাই। দেখে বোঝার উপায় নেই ভাই, আপনি এই ডাটা দেখে কিভাবে বুঝবেন? জি সম্ভব? স্যার। অসম্ভব। এখানে তো কম ডাটা, 339, আপনার ডাটাই থাকবে হচ্ছে ধরেন 10 লাখ ডাটা, কলাম থাকবে হচ্ছে 100টা, 200টা থাকতে পারে, দেখে কোনো কিছু বোঝার বুদ্ধি নেই, আপনি প্রোগ্রাম চালিয়ে গেলে আপনাকে বুঝতে হবে। আর যে প্রোগ্রাম গুলো আমি দিচ্ছি সেগুলো একটু ঠিকঠাক মতো রাখেন, কারণ আপনি যখন এই প্রজেক্ট গুলা করবেন তখন হচ্ছে প্রোগ্রাম গুলা কোথায় কোনটা আছে, কোনটার কাজ কি, এবং কোন লাইনটা কি কাজ করে, এতটুকু জানলেই চলবে। এতটুকু জানলে আপনি হচ্ছে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। এখন বলেন আপনাদের কোনো কোয়েরি থাকলে। তো সবাই ভালো থাকেন, আজকে শেষ করলাম, আর যেগুলো বললাম একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, থ্যাংক ইউ।